হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কে কোথা থেকে আছো কমেন্ট সেকশনে আমাকে জানাতে থাকো। আজকে আমাদের এসএসসি ফিজিক্স প্রিমিয়াম কোর্সের ডে নাম্বার কত ভুলে গেছি। এই পর্যন্ত আসলে অনেকগুলো ক্লাস নেওয়া হয়ে গেছে। আজকে আমাদের গতি অধ্যায়ের ফুল থিওরি একটা ক্লাস। এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট আমাদের বোর্ড প্রশ্নের বোর্ড কোয়েশ্চেনের জন্য, কিংবা হতে পারে আমাদের যারা স্কুলের যে সকল পরীক্ষাগুলো হবে সেগুলোর জন্য আমাদের কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। গ্রাফ নিয়ে আমাদের অনেক ধরনের প্রবলেম থাকে। এই চ্যাপ্টার থেকে যত ধরনের গ্রাফ আসা সম্ভব আমরা আজকে সবগুলার চুল চেরা বিশ্লেষণ করব, এবং একই সাথে আমরা আজকে অবজেক্টিভের জন্য কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, সংজ্ঞার জন্য আমরা কোন কোন বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্স সহকারে পড়ব সেগুলো আজকে আমরা আমাদের লাইভ ক্লাসে আলোচনা করব। সো আমাদের যেহেতু এটা একটা ফ্রি কোর্স, সো আমি যেটা এক্সপেক্ট করি তোমার থেকে যে তোমরা সবাই এই ক্লাসটা নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দিবা। কারা কারা তোমাদের নিজ টাইম লাইনে এই ক্লাসটা শেয়ার করেছো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এতে করে তোমার ফ্রেন্ডরাও কিন্তু এই ক্লাসটাতে জয়েন করতে পারবে। এবং অনেক সময় হয় না যে আমাদের কোনো একটা ক্লাস করতে গিয়ে হয়তো বা টুকটাক সমস্যা হয়, সেগুলো আমরা কিন্তু ফ্রেন্ডরা মিলে ডিসকাস করে সলভও করে ফেলতে পারি। সো কারা কারা ক্লাসটাতে আছো আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে থাকো, আর আমিও তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করে দিতে থাকি, ঠিক আছে? আচ্ছা, সো আমিও তোমাদের সাথে সাথে ক্লাসটা শেয়ার করে দিতে থাকি। তোমরা কে কে ক্লাসটা শেয়ার করেছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমরা আজকে একটা ক্লাসের মাধ্যমে আমরা আজকে ফুল থিওরি আমরা করে ফেলবো, সলভ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের থেকে 1 মিনিট সময় নিচ্ছি, এরপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব। ওকে, আচ্ছা, সিলেট থেকে আমাদের সাথে আছে ফরহাদ আহমেদ চৌধুরী। ওকে, আমাদের ক্লাসটা শেয়ার করে দিয়েছে মারিয়া চৌধুরী। সোহেল রানা আকাশ, সেও আমাদের ক্লাসটা শেয়ার করে দিয়েছে। তোমরা আর কে কে ক্লাসগুলো শেয়ার করেছো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে থাকো। আমরা আজকে দেখো ক্লাসের শুরুতে আলোচনা করব গ্রাফের সমস্যাবলী নিয়ে। এই চ্যাপ্টার থেকে যত ধরনের গ্রাফ আসা সম্ভব প্রথমে আমরা এই ইম্পর্টেন্ট জিনিসটাকে শেষ করে ফেলবো। এরপরে আমাদের কাজ ইম্পর্টেন্ট টপিকস ফর থিওরি। আমাদের এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট থিওরির জন্য এগুলো আমরা আজকে আলোচনা করব। এরপরে আমাদের সংজ্ঞা প্লাস অনুধাবনমূলক প্রশ্ন। আমি আজকে এটা টেস্ট পেপার নিয়ে বসেছি। সো আমরা এটাও অ্যানালাইজ করব যে বিগত বছরগুলোতে আমাদের কোন কোন প্রশ্নগুলো এসেছে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের জন্য। সো আমরা সেই ক্লাসগুলো আমরা আজকে সেই টপিকগুলো আমরা আজকের ক্লাসে কভার করে ফেলবো। অধ্যায় 2 এর উপর সব টাইপের ম্যাথ আমি একটা ক্লাসে করিয়েছিলাম। সেই ক্লাসের লিঙ্ক যদি কোনো মডারেটর থাকো তাহলে কমেন্ট সেকশনে দিয়ে দাও, যাতে করে সবাই সেই ক্লাসটা করে নিতে পারে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আশা করি তুমি অনেক ভালো আছো। চট্টগ্রাম থেকে আছে। আচ্ছা, তোমরা যারা যারা আছো ক্লাসটা শুরু করার আগে তোমরা এই ক্লাসটা শেয়ার করে দাও এবং কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? বাস, তোমাদের আর কোনো কাজ নেই, বাকি কাজ আপুর। আচ্ছা, তো প্রথমে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা গ্রাফের সমস্যাবলী দেখব। এই চ্যাপ্টার থেকে কোন কোন ধরনের গ্রাফ আসতে পারে। সো প্রথমে আমরা দেখব 2টা টপিকের গ্রাফ। একটা আমাদের বেগ বনাম সময়, আরেকটা আমাদের সরণ বনাম সময়। এই 2টা টপিকের গ্রাফ আমরা আগে দেখব। এই গ্রাফগুলা থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে আমরা সেগুলোও অ্যানালাইজ করব। আচ্ছা, সো প্রথমে যদি আমি এখানে দেখাই তোমাদেরকে 2টা গ্রাফ আঁকলাম। এটাকে তোমরা বলতে পারো টাইপ 1। হ্যাঁ, এটাকে তোমরা টাইপ 1ও বলতে পারো, কোনো সমস্যা নেই। আমরা ফার্স্টে গ্রাফ নিয়ে আলোচনা করতেছি, গ্রাফের সমস্যা বলি। এটা টাইপ 1 নিয়ে আমরা শুরুতে কথা বলবো। সো শুরুতে আমি যদি দেখাই, এখানে মনে করো আমার বেগ আছে, এটা আমার ওয়াই অ্যাক্সিস, বোঝাই যাচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা আমার এক্স অ্যাক্সিস। সো এই এক্স অ্যাক্সিস বরাবর আমি সময় দিয়েছি, এক্স অ্যাক্সিস বরাবর আমি সময় দিয়েছি। ধরে নিলাম সময়ের এককটা আমি সেকেন্ডে দিয়েছি, আর বেগের একক এটা আমি মিটার পার সেকেন্ডে দিয়েছি। ভালো কথা। সো এখন আমরা এখান থেকে ধরো এরকম টাইপের একটা গ্রাফ দেখলাম, একদম স্ট্রেইট।
আচ্ছা, আবার এখানে মনে করো আমি এখানে দেখালাম হচ্ছে স্মরণ, স্মরণ না থেকে থাকতে পারে দূরত্ব, দূরত্ব না থেকে থাকতে পারে অবস্থান, এই তিনটার একটা এখানে থাকতে পারে ওয়াই অক্ষ বরাবর। সো এটার একক আমার মিটারে দেয়া আছে, আর এক্স অক্ষ বরাবর আমার দেয়া আছে হচ্ছে সময়, যেটার এককটা মনে করো সেকেন্ডে দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে আমরা হচ্ছে একদম এরকম টাইপের একটা গ্রাফ এঁকে ফেললাম। আচ্ছা, সো আমাদের এখানে আলোচনা করতে হবে যেখানে কোন পোর্শনটা কি বোঝাচ্ছে। সো আমি যদি একটু তোমাদেরকে দেখাই, এখানে আমি বিভিন্ন পয়েন্ট আউট করে দিই। এটা মনে করো 0 বা ও, এ, বি, সি, ডি, আর এখানে হচ্ছে আমার ও, এ, বি, সি। সো আমরা এখান থেকে যেটা দেখব সবার প্রথমে সেটা হচ্ছে এখানে ও এ, এই অংশটা আমার কি রিপ্রেজেন্ট করছে, ও এ অংশটা এটা হচ্ছে আমার কি রিপ্রেজেন্ট করছে, এ বি এটা কি রিপ্রেজেন্ট করছে, বি সি এটা কি রিপ্রেজেন্ট করছে, সি ডি এটা কি রিপ্রেজেন্ট করছে। আর এই রেখা আর এই গ্রাফটা থেকে আমরা হচ্ছে ঢাল কি পাবো, ঢালটা কি এটা হচ্ছে আমরা দেখব। ঢাল বলতে কি বোঝায়, কোথায় ঢাল শূন্য কিংবা কোথায় ঢালটা আছে, এটাও আমরা আলোচনা করব। আবার এই গ্রাফটা থেকেও আমরা দেখব হচ্ছে ও এ সমান কত, এ বি সমান কত, বি সি সমান কত, আর এখানে ঢাল দিয়ে আমরা হচ্ছে কি বুঝাবো, ঢালটা কত। ঠিক আছে, সো এই ধরনের টপিকগুলো আমাদের কিন্তু অনেক বেশি এসে থাকে, কিভাবে কোয়েশ্চেন আসে আমি সেটা আলোচনা করে দিব। আচ্ছা, ওকে, সো আমি হচ্ছে স্টার্ট করি। আচ্ছা, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করছো, ভেরি গুড। ওকে, আচ্ছা আমি একটু জুম আউট করবো না, এটা ঠিক আছে। আচ্ছা, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করছো, ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, আমি আমার কাজটা করতে থাকি। ঠিক আছে, তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমি আমার কাজ করতে থাকি। সো এখানে দেখো, আমরা প্রথমে এই জিনিসগুলো পড়ার আগে আমাদেরকে তিনটা টার্ম জানতে হবে। সেটা হচ্ছে সমবেগ, আরেকটা হচ্ছে সমত্বরণ, আরেকটা হচ্ছে আমার স্থির অবস্থা। এই তিনটা টার্ম সম্পর্কে আমাকে জানতে হবে। সো আমি তোমাদেরকে একটু শর্টলি বলে দিই সমবেগটা কি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আজকে যারা যারা ক্লাসটা করছো তোমাদের জন্য কিন্তু স্পেশাল দুইটা অ্যানাউন্সমেন্ট আছে। নাম্বার 1 অ্যানাউন্সমেন্ট, তোমরা হচ্ছে অধ্যায় 2 এর উপর আমার নিজের করা ফুল ফ্রি হ্যান্ড নোট এই ক্লাসের শেষেই তোমরা কিন্তু পেয়ে যাবা পেজে, বন্দি পাঠশালা 9-10 এসএসসি সেকশন পেজে। আচ্ছা, তোমরা কি কি গিফট পাচ্ছ এটা আমি লিখে দিই। হ্যাঁ, তোমাদের আজকের ক্লাসটা তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত করো, এই ক্লাসের শেষে তোমাদের জন্য 1 নম্বর গিফট যেটা থাকবে অধ্যায় 2 এর উপর ফুল নোট, আমার নিজের করা ফুল নোট আমি তোমাদের জন্য পুরোপুরি ফ্রি করে দিব একদম। ঠিক আছে, সো এই চ্যাপ্টার থেকে অনেক ধরনের কোয়েশ্চেন আসে, যেটা হচ্ছে আমাদের অনেক সমস্যা হয়। সো আমাদের ওই নোটের মধ্যে আমাদের একই সাথে আমাদের হচ্ছে থিওরিও থাকবে এবং হচ্ছে ম্যাথও থাকবে। সো যারা যারা এখন পর্যন্ত বন্দি পাঠশালা 9-10 এসএসসি সেকশন পেজটা লাইক করো নাই, তারা হচ্ছে এখনই হচ্ছে লাইক এবং ফলো করে রাখো, যাতে করে আমাদের এই ক্লাসটা শেষে আমি যখন ফুল নোট আপলোড করে দিব তোমার যাতে মিস না হয়। ঠিক আছে, নাম্বার 1 গিফট। সেকেন্ড গিফটটা হচ্ছে তোমরা হচ্ছে ফ্রি এক্সামেরও কিন্তু সুযোগ পাচ্ছ। ঠিক আছে, ফ্রি এক্সামেরও সুযোগ পাচ্ছ। অলরেডি আমাদের স্পেশাল গ্রুপটাতে আমাদের 3টা এক্সাম হয়ে গিয়েছে। সো আমরা হচ্ছে ওই এক্সামের লিঙ্কগুলা আমি পার্সোনালি তোমাদের জন্য ওপেন করে দিব। সেটা হচ্ছে আমাদের বন্দি পাঠশালা 9-10 সেরা কলেজ প্রোগ্রাম আমাদের গ্রুপটা আছে। সো ওই গ্রুপটাতেও তোমরা যারা যারা অ্যাড হও নাই মেম্বার হিসেবে তোমরা হচ্ছে অ্যাড হয়ে যাও। সেই গ্রুপে আমি আজকে রাত 10টা বাজে আমি হচ্ছে ওই 3টা এক্সামের লিঙ্ক দিয়ে দিব। ফার্স্ট এক্সামটা হচ্ছে অধ্যায় 2 এর উপর, সেকেন্ড এক্সামটা হচ্ছে অধ্যায় 4 এর উপর, আর থার্ড এক্সামটা হচ্ছে অধ্যায় 8 এবং 11-র উপর। ঠিক আছে, সো তোমরা একই সাথে কিন্তু এক্সাম দেওয়ার মাধ্যমে নিজেদের কোয়ালিটিটাও কি করে ফেলতে পারবা, যাচাই করে ফেলতে পারবা। সো যারা যারা এখন পর্যন্ত এই দুটো পেজ এবং গ্রুপে তোমরা এখন পর্যন্ত যারা যারা হচ্ছে মানে অ্যাড হও নাই, তোমরা হচ্ছে অ্যাড হয়ে নাও, কারণ তোমাদের জন্য এই ফ্রি গিফটের কিন্তু ব্যবস্থা আপু করে রেখেছি। ঠিক আছে, সো যারা যারা এখন পর্যন্ত জয়েন হও নাই তোমরা হচ্ছে জয়েন হয়ে যাও। ঠিক আছে, আচ্ছা, ওকে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদেরকে গ্রুপের লিঙ্ক অনেকে দিয়ে দিচ্ছে। তোমরা যারা যারা আছো, যারা যারা ওই গ্রুপে অ্যাড হয়ে আছো বা যারা যারা পেজে অ্যাড হয়ে আছো, তোমরা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদের জন্য হচ্ছে ওরা পিন করে দাও। ঠিক আছে, আচ্ছা। সো আমি হচ্ছে আমার মডারেটরকে হচ্ছে বলে দিচ্ছি যাতে করে হচ্ছে সে আমাদের এখানে কমেন্টে হচ্ছে পিন করে দেয়। ঠিক আছে,
আচ্ছা, পেজের নাম কি? হ্যাঁ আপু ক্লাস 9, সমস্যা নেই, ক্লাস 9-এর তোমরাও ক্লাসটা করতে পারবা, ঠিক আছে। আর হচ্ছে তাহলে আমি যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি। সো দেখো, স্থির অবস্থা বলতে আমরা কি বুঝি? কোনো বস্তুর সময়ের সাথে সাথে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না হয় তখন আমরা বলি যে সেই বস্তুটা হচ্ছে আমার স্থির অবস্থানে আছে, ঠিক আছে। সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তখন আমরা বলি যে সেই বস্তুটা স্থির অবস্থানে আছে। আর সমবেগটা কি? সমবেগ হচ্ছে সময়ের সাথে সাথে বেগের মান এবং দিক যদি পরিবর্তন না হয় তখন আমরা বলি সেটা হচ্ছে সমবেগ। বা আমি তোমাদেরকে সংজ্ঞাটা এভাবেও বলতে পারি যে সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তনের হার, মানে একক সময়ে যতটুকু দূরত্ব সে অতিক্রম করতেছে সেটা যদি সময়ের সাথে সাথে পরিবর্তন না হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি সমবেগ। অর্থাৎ জিনিসটাকে আমি এভাবে এক্সপ্লেন করি। মনে করো তুমি শুরুতে ছিলা এখানে 0 পজিশনে, তুমি 1 সেকেন্ড পর তুমি হচ্ছে 4 মিটার দূরত্ব অতিক্রম করেছো, আরেক সেকেন্ড পর তুমি আরও 4 মিটার অতিক্রম করেছো, আরও 1 সেকেন্ড পর তুমি 4 মিটার অতিক্রম করেছো। অর্থাৎ তুমি প্রতি সেকেন্ডে কিন্তু 4 মিটার করে করেই আগাচ্ছ, অর্থাৎ তোমার এখানে সেটা সমবেগ। অর্থাৎ সময়ের সাথে সাথে তোমার অবস্থানের পরিবর্তনটা তোমার হচ্ছে সমান, তাই এটা হচ্ছে সমবেগ, ঠিক আছে। আর তাহলে সমত্বরণটা কি? সমত্বরণটা হচ্ছে আরেকটা স্টেপ আগানো। এটা হচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার যদি সমান থাকে, অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে বলি যে সময়ের সাথে সাথে ত্বরণের মান এবং দিক যদি অপরিবর্তিত থাকে তখন আমরা সেটাকে বলি সমত্বরণ। জিনিসটা আমরা একটু এক্সপ্লেন করি। মনে করো আমার শুরুতে ধরো 0 ছিল বেগ ছিল 0, আমার 1 সেকেন্ড পর বেগ হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড, আরেক সেকেন্ড পর আমার হচ্ছে কি বেগ হয়ে গেল এখন 8 মিটার পার সেকেন্ড, আরও 1 সেকেন্ড পর আমার বেগ হয়ে গেল কত? 12 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে একটু চিন্তা করে দেখো, আমার 1 সেকেন্ডে কিন্তু 4 মিটার পার সেকেন্ড করে করে বেগ হচ্ছে বাড়ছে, ঠিক আছে। প্রতি সেকেন্ডে আমার হচ্ছে 4 মিটার পার সেকেন্ড করে করে বেগ হচ্ছে বাড়ছে। সো এটাকে আমরা বলি হচ্ছে কি সমত্বরণ। সমত্বরণের একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণে কি হয়? অভিকর্ষজ ত্বরণ মানে পড়ন্ত বস্তুকে তুমি যদি ছেড়ে দাও উপর থেকে তাহলে সেটা অভিকর্ষজ ত্বরণের প্রভাবে নিচে পড়তে থাকে, ঠিক আছে। মানে প্রতি সেকেন্ডে এর বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে করে বাড়তে থাকে। জিনিসটাকে আমরা একটু এক্সপ্লেন করি। মনে করো, কোথায় দেখাবো? আচ্ছা এখানে দেখাই। মনে করো শুরুতে তার বেগ ছিল 0, পরন্ত বস্তুর ক্ষেত্রে শুরুতে বেগ 0, 1 সেকেন্ড পর বেগ হচ্ছে 9.8, আরও 1 সেকেন্ড পর বেগ হচ্ছে 9.8 ইন্টু 2, আরও 1 সেকেন্ড পর বেগ হচ্ছে 9.8 ইন্টু 3। অর্থাৎ প্রতি সেকেন্ডে তুমি যদি এখানে এইটার সাথে এটা যদি তুমি মাইনাস করো দেখবে আনসার আসছে 9.8, এটা থেকে এটা মাইনাস করলে দেখবে আসছে 9.8, এটা থেকে এটা তুমি যদি কি করো মাইনাস করো তুমি দেখবা হচ্ছে 9.8। অর্থাৎ প্রতি সেকেন্ডে আমার হচ্ছে বেগের যে পরিবর্তনটা হচ্ছে সেটা আমার সমানভাবে হচ্ছে, তাই আমরা এটাকে বলছি সমত্বরণ, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা সো এই হচ্ছে আমার ব্যাপার। সো আমরা এতটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে, যে সমবেগ কি, সমত্বরণ কি, তারপর স্থির অবস্থা কি, এগুলো আমরা সবাই বুঝে গেছি। সো এবার আসি আমরা হচ্ছে এখানে এই গ্রাফগুলো বুঝি। দেখো এখানে কি হচ্ছে, সময়ের সাথে সাথে বেগ শুরুতে হচ্ছে সমানভাবে বাড়ছে। কি বললাম? সময়ের সাথে সাথে বেগ আমার হচ্ছে সমানভাবে বাড়ছে। বুঝতেই পারতেছি কিভাবে বুঝলাম? তুমি যখন এই অবস্থানে আছো দেখো তো তোমার এতটুকু সময়ের জন্য বেগ হচ্ছে এতটুকু, এই যে এতটুকু হচ্ছে বেগ। তুমি যখন এইখানে আছো দেখো তো এইখানের জন্য আমার সময় হচ্ছে এতখানি, আর বেগটা কতখানি? বেগটা হচ্ছে এতখানি বেগ, ঠিক আছে। মানে দেখো বেগ আগে এতটুকু ছিল এখন একটু হয়ে বেড়ে গেল, আবার তুমি এখানে গেলে বেগ আরেকটু বেড়ে যাবে। অর্থাৎ ও এই অবস্থানে কি হচ্ছে, সময়ের সাথে সাথে বেগ আমার সমানভাবে বাড়ছে। তাহলে আমরা একটু আগেই আলোচনা করেছি যে সময়ের সাথে সাথে বেগ যদি সমানভাবে বাড়তে থাকে, স্থির না, সমানভাবে যদি বেগটা হচ্ছে কি হতে থাকে, বাড়তে থাকে, তাহলে আমরা সেটাকে বলি সমত্বরণ। অর্থাৎ এই ও এটা হচ্ছে আমার সমত্বরণ। আচ্ছা তাহলে এ বি, এটা কি এ বি, এই যে এ বি, এখানে কি হচ্ছে দেখো তো, এই সময় চলে যাচ্ছে। তুমি যখন এই অবস্থানে আছো তোমার বেগ হচ্ছে এতখানি, তুমি যখন এই অবস্থানে আছো বেগ এতখানি আছে, তুমি যখন এই অবস্থানে আছো বেগ এতখানি আছে, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু দেখো তোমার সময় কিন্তু বাড়ছে।
অর্থাৎ সময়ের সাথে সাথে বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ আমার এই এ বি অংশটা হচ্ছে সমবেগ। আচ্ছা, এরপরে হচ্ছে বিসি, বিসিটা দেখতে হুবহু ও এর মতনই, তাহলে এখানে বিসিটাও হচ্ছে সমত্বরণ। তাহলে সিডিটা কি? সিডিটা দেখো এইটার জাস্ট উল্টা, সময়ের সাথে সাথে বেগ কমছে। এখানে যখন ছিল বেগ এতখানি, এখানে যখন ছিল বেগ এতখানি, দেখো কমছে। এখানে এখানে সে যখন ছিল বেগ আরেকটু কমছে, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগটা কমছে কিন্তু সমানভাবে। এই রেখাটা কিন্তু এমন না, রেখাটা একদম সমান, অর্থাৎ সমানভাবে বেগ কমছে। সো যখনই আমরা এরকম স্ট্রেইট লাইন দেখব তাহলে আমরা কি বলবো? ওয়াই অক্ষে যেটা আছে সেটা হচ্ছে বাড়ছে। এরকম যখন কোনো লাইন দেখব বলবো ওয়াই অক্ষে যে জিনিসটা আছে সেটা স্থির আছে। যখনই আমরা এরকম একটা লাইন দেখব, সেম তো বললামই, আর এরকম লাইন দেখলে আমরা বলবো ওয়াই অক্ষে যে জিনিসটা আছে সেটা সময়ের সাথে সাথে কমছে। তাহলে সিডিটা হচ্ছে সমমন্দন, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ আমার সমানভাবে কমছে। ঠিক আছে, তাহলে আমরা সমত্বরণ, সমবেগ, সমমন্দন এই জিনিসটা আমরা ক্লিয়ার। সো এবার আসি ঢাল। ঠিক আছে, এই ঢাল জিনিসটা কি? ঢাল জিনিসটা হচ্ছে ওয়াই বাই এক্স। ঠিক আছে, আমি হায়ার ম্যাথের ওই এত কি বলবো জটিল এক্সপ্লেনেশনে আমি আর না যাই, আমি একদম স্ট্রেট কথা বলি, যেহেতু পরীক্ষার সামনে, তাই আমরা যে জিনিসটা মনে রাখতে পারবো, যে জিনিসটা আমরা মনে রাখতে পারবো সেটা নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা কি বললাম? ঢাল মানে হচ্ছে ওয়াই বাই এক্স, মানে ওয়াই অক্ষে যেটা আছে সেটাকে এক্স অক্ষে যেটা আছে সেটা দিয়ে আমরা ভাগ দিব। অর্থাৎ ওয়াই অক্ষে কি আছে? ওয়াই অক্ষে আছে বেগ, তাহলে বেগকে আমরা হচ্ছে সময় দিয়ে ভাগ দিব। আচ্ছা, সো এখানে আলটিমেটলি কিন্তু বেগের পরিবর্তনটাই বোঝাচ্ছে। তো তুমি এখানে ঢালটাকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারো, ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটার পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর যা আছে সেটার পরিবর্তন। তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর কি? বেগের পরিবর্তন। আমি শেষ বেগ যদি ভি ধরি আর আদি বেগ যদি ইউ ধরি, আর সময় মনে করো ডেল টি, এতটুকু সময়ের পরিবর্তন। তাহলে আমরা এটাকে সমান কি? আমরা এ লিখতে পারি। অর্থাৎ তোমাকে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকবারই আসতে পারে যে বেগ সময় লেখচিত্র থেকে তুমি কি পাও, বা বেগ সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে। সবাই লিখে নাও খাতার মধ্যে কোয়েশ্চেনটা, বেগ সময় লেখচিত্র থেকে প্রাপ্ত ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা, সো এইখানে প্রতিটা পয়েন্টে ঢাল সমান, অর্থাৎ ত্বরণ সমান। এখানে দেখো ঢাল কিন্তু কি নাই, মানে শূন্য ঢাল, মানে ত্বরণ নাই, জিরো, অর্থাৎ এখানে বেগটা সমান। কিভাবে বুঝলাম? এখানে হচ্ছে আমরা কি বলেছি, ঢাল মানে হচ্ছে ওয়াই বাই এক্স। সো এখানে দেখো ওয়াই এর কোনো পরিবর্তনই নাই, বেগের তো কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখানে ঢাল হচ্ছে শূন্য। ঢালটা কি? এখানে ত্বরণ হচ্ছে শূন্য, বা আমরা এখানে বলতে পারি বেগটা হচ্ছে এখানে স্থির আছে। আচ্ছা, এখানেও কি আমার ঢাল সমান, মানে ত্বরণ হচ্ছে সমান, আর এখানেও আমার হচ্ছে ঢাল সমান, মন্দন আর কি, কমছে। ঠিক আছে, ঢালটা হচ্ছে এখানে নেগেটিভ, যেহেতু এখানে ওয়াই এর পরিবর্তনটা হচ্ছে কি নেগেটিভ। কিভাবে বুঝলাম? আমি এখান থেকে এই পয়েন্টটা যদি মাইনাস করি, মানে কম বেগ থেকে বেশি বেগ মাইনাস করব, তাহলে আমার কি হবে? বেগের পরিবর্তন হবে নেগেটিভ। ঠিক আছে, ওকে। সো দেখো তো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম নাকি? খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং টপিক। ঠিক আছে, আমি এর পরের গ্রাফটাতে চলে যাই, এরপরে আমি একসাথে তোমাদের জন্য সামারি করে দিব। ঠিক আছে, যে এইখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে, তোমরা কিভাবে আনসার করবা। ওকে, আচ্ছা তাহলে এবার আসি আমরা হচ্ছে এই গ্রাফটার দিকে। ঠিক আছে, সো এই গ্রাফটাতে কি বলতেছে আমার? ও এ। আচ্ছা, আমি একটু আগে কি বলছি, এরকম যখন আমরা গ্রাফ দেখবো এর মানে কি বোঝাচ্ছে? সময়ে মানে এক্স অক্ষে যেটা আছে সেটাও বাড়তেছে, ওয়াই অক্ষে যেটা আছে সেটাও হচ্ছে বাড়তেছে। কেন? আমি এখানে এক্সপ্লেন করেছি। কিভাবে বুঝবো? এখানে যখন আছি এক্স অক্ষ এতটুকু আছে, ওয়াই অক্ষ এতটুকু। এখানে যখন আছি এক্স অক্ষ এতটুকু, ওয়াই অক্ষ এই যে ওয়াই অক্ষ এতটুকু। ঠিক আছে, মানে যতই আমি সামনে আগাবো আমার হচ্ছে সময়ের সাথে সাথে আমার এখানে কিসের পরিবর্তন হচ্ছে? সময়ের সাথে সাথে আমার এখানে সরণ বা দূরত্ব বা অবস্থান, সময়ের সাথে সাথে আমার এখানে অবস্থানের পরিবর্তন হচ্ছে, কিন্তু আমার সমানভাবে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, দেখো একটা স্ট্রেট লাইন না, এখানে একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি যখন এই জায়গাতে আছি আমার এতটুকু সময়ের জন্য সরণ বা অবস্থান এতটুকু পরিবর্তন হলো। আমি যখন এই অবস্থানে আছি তখন সময় হচ্ছে এতটুকু, কিন্তু এই সরণটা হচ্ছে এতটুকু। আমি যখন এই অবস্থানে আছি আমার সময়টা হচ্ছে এতটুকু, একই সাথে আমার সরণটাও কিন্তু কি বাড়লো। অর্থাৎ সময়ের সাথে সাথে
সমানভাবে বাড়তেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি কীভাবে প্রকাশ করি? সময়ের সাথে সাথে সরণ সমানভাবে বাড়ছে। একটু আগে আমি তোমাদেরকে একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে 1 সেকেন্ডে 4 মিটার গেল, পরবর্তী সেকেন্ডে আরও 4 মিটার গেল, মানে শুরু থেকে কি 8 মিটার, এরপরে 12, এরপরে 16, অর্থাৎ প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার হচ্ছে সমানভাবে কি সরণটা পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা বলবো এখন সমবেগ। ঠিক আছে, তাহলে এখানে ও এ এই অংশটা হচ্ছে সমবেগ। আবার দেখো ও এর মতো বিসিও দেখতে, তাহলে বিসিও হচ্ছে সমবেগ। তাহলে এই এবি অংশটা কি? এবি অংশটার দিকে একটু তাকাও, এখানে কি এক্স অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে যখন আছো সরণ এখানে, এখানে যখন আছো সরণ এতটুকুই, এখানে যখন আছো সরণ এতটুকুই, বাট সময় তো বাড়ছে, অর্থাৎ সময়ের সাথে সাথে সরণের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ তুমি ধরো এখান থেকে শুরু করে তুমি মনে করো 16 মিটার পর্যন্ত গেলা, আমি যদি একটা ভ্যালু দিয়ে দিই, ধরো এখানে তুমি 0 ছিল, এখানে এতটুকু ধরো 16, অর্থাৎ তুমি এই সুন্দর মতো 0 থেকে 16 মিটার পর্যন্ত গেলা। এরপরে তুমি এ থেকে বি অবস্থান, আমি যখন চিন্তা করতেছি তুমি এই অবস্থানে যখন আছো তখনও তুমি 16 মিটার অবস্থানে আছো, এখানে যখন আছো তুমি 16 মিটার অবস্থানে আছো, অর্থাৎ তুমি হচ্ছে 0 থেকে শুরু করে 16 পর্যন্ত গেলা, এরপরে তুমি আর আগাচ্ছ না, তুমি সামনেও যাচ্ছ না, পেছনেও যাচ্ছ না, তুমি আগাচ্ছ না, তুমি ওখানে ফিক্সড আছো, অর্থাৎ তুমি এখন স্থির আছো। ঠিক আছে, মানে তোমার এখন কোনো গতি নাই। কেন? আমরা কিভাবে বুঝলাম? এর একদম স্ট্রেইট একটা লাইন, মানে ওয়াই অক্ষের কোনো পরিবর্তন হচ্ছে না। ওয়াই অক্ষে কে আছে? ওয়াই অক্ষে আছে সরণ, অর্থাৎ সরণের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এটা হচ্ছে আমার স্থির অবস্থা। ওকে, আশা করি এটা তোমরা সবাই ক্লিয়ার। যদি একজনেরও প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাও, আমি আবার রিপিট করব। এরপরে হচ্ছে আমাদের ঢাল। ঢাল জিনিসটা আমরা কি বলছিলাম? ডেল ওয়াই বাই ডেল এক্স। হ্যাঁ, মানে আমার ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটার পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর যেটা আছে সেটার পরিবর্তন। তাহলে এখানে হচ্ছে আমার কি সরণ ডিভাইডেড বাই সময়, তাহলে আমরা কি পাবো এখান থেকে? বেগ। ঠিক আছে, তাহলে তোমাকে যদি কেউ কোয়েশ্চেন করে যে অবস্থান বনাম সময় থেকে তুমি যেই হচ্ছে ঢালটা পাবা সেই ঢালটা কি নির্দেশ করে, আনসার হবে দ্রুতি। যদি থাকে তাহলে হবে দ্রুতি। আর আরেকটা কথা, যদি থাকে সরণ, সরণ বনাম সময়, তাহলে কিন্তু দ্রুতি লিখলে হবে না, সরণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে সরণ বনাম সময় গ্রাফ থেকে যে ঢালটা পাবো সেটা হবে বেগ। আর যদি থাকে আমাদের দূরত্ব বনাম সময় গ্রাফ থেকে যে ঢালটা পাবো সেটা কি নির্দেশ করে, তাহলে হবে দ্রুতি। আর যদি অবস্থান থাকে তাহলে সেক্ষেত্রে তোমার ওই অপশনগুলো চেক করতে হবে, যে কোনো একটা থাকবে, হয় দ্রুতি থাকবে না হয় বেগ থাকবে। সো সেই হিসাবে আমরা আনসার করব। ওকে, আচ্ছা, সো আমি একটু চেক করি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, অনেকেই বলছো ক্লিয়ার। ওকে, এবি সমবেগ, ত্বরণ 0। সো অনেকেই আমাকে হচ্ছে আনসার দিচ্ছ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা একটু শুরুর থেকে যদি আমরা হচ্ছে সাম আপ করি, এখান থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে এবং আমরা গ্রাফ দেখে খুব ইজিলি আমরা কিভাবে ক্র্যাক করব যে এই জিনিসটা এটাই হবে। দেখো, সবসময় আমরা হচ্ছে দেখবো যে ওয়াই অক্ষে কে আছে, এক্স অক্ষে কে আছে। ওয়াই অক্ষে যা থাকবে সেটাকে এক্স অক্ষে যা আছে সেটা দিয়ে ভাগ করলেই, মানে ওয়াই বাই এক্স করলেই আমরা হচ্ছে ঢাল পেয়ে যাব। তাহলে এখানে বেগ ডিভাইডেড বাই সময় করে পাবো হচ্ছে ত্বরণ, আর এখানে সরণ বনাম সময় করে পাবো হচ্ছে বেগ। বা এখানে যদি থাকে দূরত্ব ডিভাইডেড বাই সময়, আনসার হবে কি হবে? দ্রুতি। সো আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঢাল, আচ্ছা, সো এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমার এতটুকু বরাবর যদি আসি, ওয়াই বাই এক্স করে আমরা পাচ্ছি এ। প্রতিটা জায়গায় ঢাল সমান, প্রতিটা জায়গায়। এখানে তোমরা যদি কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করো, তোমরা দেখবা এই বরাবর যেই ভ্যালু, এটাকে এটা দিয়ে ভাগ করলে যা আসবে, আবার তুমি যখন এখানে আছো তখনও তোমার হচ্ছে এই যে ওয়াই বাই এক্স করলে একই ভ্যালু আসবে, অর্থাৎ এখানে ঢালটা সমান। এই যে এতটুকু পর্যন্ত ঢাল সমান, এতটুকু পর্যন্ত ঢাল সমান। আর এই বরাবর যদি দেখো, এই এবি বরাবর যদি করো ওয়াই বাই এক্স বা ডেল ওয়াই বাই এক্স, এখানে কিন্তু ওয়াই এর কোনো পরিবর্তন হচ্ছে না। এখানেও যখন আছো এখানে আছো, এখানেও যখন আছো এখানেও আছো, অর্থাৎ ওয়াই এর কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এই পোর্শনটাতে ঢাল 0। আবার এই পোর্শনটাতে ঢাল সমান, আর এই পোর্শনটাতেও ঢাল সমান কিন্তু নেগেটিভ, আর এই পোর্শনগুলোতে ঢাল হচ্ছে পজিটিভ। অর্থাৎ এটাকে আমরা বলতেছি হচ্ছে ত্বরণ বা সমত্বরণ। সমত্বরণ এটাকে বলতেছি সমমন্দন। তাহলে আমরা এটাতে যদি একটু তাকাই, তাহলে এতটুকু পর্যন্ত কি আমার ঢাল হচ্ছে পজিটিভ, অর্থাৎ আমরা এখানে কি বলবো? বেগ হচ্ছে পজিটিভ। আবার এখানে যদি আসি, এখানে কি ঢাল হচ্ছে 0। ঠিক আছে, এখানে ঢাল হচ্ছে 0, অর্থাৎ এখানে কি আমার অবস্থানের কোনো পরিবর্তনই নাই। তাহলে আমার বেগ কি থাকবে? বেগ তো থাকবে না।
আর হচ্ছে আমার এই জায়গাটাতে হচ্ছে বেগ থাকবে এবং সেটা হচ্ছে পজিটিভই থাকবে, মানে ঢাল যেটা পজিটিভই থাকবে এবং একই সাথে সেটা সমবেগও হবে। ওকে, আচ্ছা, সো এতটুকু আশা করি তোমরা সবাই ক্লিয়ার। সো এখন আমি চলে যাবো আমার নেক্সট টাইপে, সেটা হচ্ছে পরন্ত বস্তু। পরন্ত বস্তু রিলেটেড যত গ্রাফ আছে, নিক্ষিপ্ত বস্তু রিলেটেড যত গ্রাফ আছে, সেগুলো আমরা এখন ক্র্যাক করব। ওকে, আচ্ছা, আপু s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1 এই ল এর কয়েকটা ম্যাথ সলভ করে দেন। ওকে ফাইন। সো সবার ফার্স্টলি এই ধরনের ম্যাথ তোমাদের আসবে না, তুমি যেটা বলেছো সেটা হচ্ছে আমাদের মানে tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কথা, সেগুলো আমাদের নাই। বাট স্টিল তুমি যেহেতু বলেছো, আমার এই টপিকগুলো শেষ করে আমি আলোচনা করে দেবো, শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে। সো এতটুকু আমরা সবাই ক্লিয়ার, আশা করি সবাই এতটুকু বুঝে গেছো। সো এবার আসবো আমাদের টাইপ 2। টাইপ 2 এর গ্রাফ আমরা এখন ক্র্যাক করব। টাইপ 1 বুঝে ফেললে টাইপ 2 নিয়ে আমার আর কোনো আপত্তি নাই, তোমরা নিজেরাই বুঝতে পারবা। সো এখন আমরা আলোচনা করব আমাদের টাইপ 2। এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তু। পরন্ত বস্তুর আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। পরন্ত বস্তুর আমাদের কিছু পূর্ব শর্ত আছে, সেটা নিয়ে আগে কথা বলি। পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ হচ্ছে আমার সবসময় 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আদি অবস্থান থেকে, আদি অবস্থান আমার যখন থাকবে, যে ধরো এই জায়গা থেকে আমার কি হচ্ছে, বস্তুটা পড়তেছে, এই অবস্থানে আমার বস্তুর আদিবেগ সবসময় 0 মিটার পার সেকেন্ড হবে। এটা হচ্ছে পরন্ত বস্তুর পূর্ব শর্ত। অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে অলওয়েজ ইউ ইকুয়ালস টু 0। আরেকটা যেটা পরন্ত বস্তুর ক্ষেত্রে, সেটা হচ্ছে সবসময় শুধুমাত্র জি কাজ করবে, অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, এছাড়া অন্য কোনো ত্বরণ এখানে কাজ করবে না। কোনো ধরনের বাতাসের বাধা বলো, ঘর্ষণ বলো, এগুলো কিছুই কিন্তু কাজ করবে না, শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ এখানে কাজ করবে। আচ্ছা, সো আমরা এখানে পরন্ত বস্তুর 3টা সূত্রের কথা যদি আমরা একটু বলি পরন্ত বস্তুর ক্ষেত্রে। ফার্স্ট অফ অল প্রথম সূত্র আমাকে কি বলে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু। এই লাইন প্রত্যেকটা সূত্রের মধ্যে আছে। কেন? স্থির অবস্থান থেকে মানে ইউ হচ্ছে 0, বিনা বাধায় পরন্ত বস্তু মানে শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণের প্রভাবে সেটা পড়বে, এই জন্য এই কথাটা লেখা। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল। সো এটার আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করো একই জায়গা থেকে তুমি একটা হচ্ছে কাগজ আর একই জায়গা থেকে তুমি একটা পাথর ফেলে দিলা। পাথরটা কি অবশ্যই কি ভারী কাগজের চেয়ে, বাট এই জায়গাটা যদি বায়ু শূন্য থাকে, আই রিপিট, এই জায়গাটা যদি বায়ু শূন্য থাকে, অর্থাৎ বাতাসের বাধা যদি না থাকে, বায়ু শূন্য মানে ওই জায়গাতে কোনো কি বাতাস নাই, বাতাসে যদি না থাকে, বাতাসের বাধা কোত্থেকে আসবে? তাহলে হচ্ছে এখানে বায়ু শূন্য কোনো একটা স্থানে আমরা যদি এই কাজটা করি, এই জিনিসটা ভূমিতে পড়তে যদি 5 সেকেন্ড সময় নেয়, এই পাথরটাও ভূমিতে পড়তে 5 সেকেন্ড সময় নেবে। ঠিক আছে, এটা কখন? যখন আমার বাতাসের বাধা মানে অন্য কোনো কিছু কাজ করবে না, শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। আমার সেই ক্ষেত্রে হচ্ছে এই লটা আমাদের হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো আমরা। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার এই ফার্স্ট ল। ঠিক আছে, যে সকল বস্তু আমার সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ পরন্ত বস্তুর সূত্রগুলো আমার কিন্তু এম অর্থাৎ বস্তুর ভরের উপর নির্ভর করে না। ওকে, তো এটা হচ্ছে আমার প্রথম সূত্র, এটা সবাই আমরা পারি, মুখস্থ হয়ে গেছে এগুলো পড়তে পড়তে। এবার আসি সেকেন্ড ল। ঠিক আছে, দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর যে কোনো সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। মানে সময় যত বাড়বে বেগ তত বাড়বে, বাট সমানভাবে। এটা কিন্তু আমি তোমাদেরকে একটু আগে এক্সপ্লেন করে দিয়েছি যে আমরা আমাদের সকল ধরনের পরন্ত বস্তু আমার কি হবে, যে ত্বরণে পড়বে সেটা হচ্ছে সমত্বরণ। আর এটা কিন্তু আমার সেটাকেই কিন্তু কি করতেছে, জাস্টিফাই করতেছে, তাই না? কিভাবে? কারণ সময় যত যাচ্ছে বেগ ততই বাড়তেছে, কিন্তু সমানভাবে বাড়ছে। আই রিপিট, সময় যত বাড়ছে বেগও বাড়ছে, কিন্তু সমানভাবে বাড়ছে। সো এটার মানে কি? এটার মানে কিন্তু ইনডিরেক্টলি আমার এটাই বলছে যে সকল পরন্ত বস্তু আমার সমত্বরণে নিচে পড়বে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটার যদি গ্রাফ আঁকি, তো দেখো তো এটা দেখতে কেমন লাগতেছে? ওয়াই সমানুপাতিক এক্স এরকম গ্রাফ মনে হচ্ছে। সো ওয়াই সমানুপাতিক এক্স, তাহলে ওয়াই ইকুয়ালস টু, আমরা এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক বসাবো, এখানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স।
তাহলে এই y ইকুয়ালস টু mx এই সরলরেখাটা দেখতে কেমন? এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে আমাদের এখানে v সমানুপাতিক কি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। আর এখানে আমরা y সমানুপাতিক x এইভাবে এটাকে এক্সপ্লেন করতে পারি, y ইকুয়ালস টু mx লিখে আমরা বলতে পারি এটা মূল বিন্দুগামী সরল রেখা। সো শুরুতে আমরা হচ্ছে এই জায়গাটাতে একটা হচ্ছে দিলাম x অক্ষ বরাবর y অক্ষ বরাবর। সেখানে কি বলেছে, এই y অক্ষ বরাবর কে থাকবে? v থাকবে, অর্থাৎ এখানে v থাকবে আর এখানে t থাকবে। ওকে, আর আমি একটু আগেই বলেছি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ হচ্ছে 0। এই যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ 0, তাহলে টাইম যখন 0 বেগও 0। টাইম যত বাড়বে, টাইম মনে করো এতটুকু বেড়েছে, বেগও এতটুকু বাড়বে। অর্থাৎ সেকেন্ড পয়েন্ট এখানে টাইম মনে করো এতটুকু বাড়ছে, বেগও এতটুকু বাড়বে, যেহেতু সমানভাবে বাড়বে। সো আলটিমেটলি আমরা এরকম কিছু পয়েন্ট পাবো। পয়েন্টগুলো আমরা হচ্ছে যোগ করে দিলে এটা স্ট্রেট লাইন হবে, একদম স্ট্রেট লাইন হবে। সো এরকম আমাদের একটা গ্রাফ পাবো। অনেক সময় তোমাদেরকে পরীক্ষায় কনফিউজ করার জন্য এরকম একটা গ্রাফ দিয়ে দেয়, এই গ্রাফ কিন্তু হবে না, এটা কিন্তু পরন্ত বস্তুর গ্রাফ হবে না, কেননা এখানে যখন টাইম 0 তখন কিন্তু একটা বেগ আছে, এটা কিন্তু ইম্পসিবল। পরন্ত বস্তুর ক্ষেত্রে অলওয়েজ আমার ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, সো এটাই হবে, ঠিক আছে? তোমরা আরেকটা ভুল করো, সেটা হচ্ছে পরন্ত বস্তুর গ্রাফ অনেক সময় এটা দিয়ে দেয়। তো তোমাদের কাছে যেটা মনে হয় যে আমরা যেহেতু কোনো একটা বস্তুকে ফেলতেছি, ঠিকই তো আছে পরন্ত বস্তু, তাহলে তো মানে এটাই তো হওয়ার কথা, পড়তেছে বস্তুটা, এটাই হবে। বাট না, তাহলে কিন্তু তুমি কিন্তু কি কনসেপ্টটাই কিন্তু তুমি হচ্ছে বুঝতে পারো নাই। হ্যাঁ, এখান দ্বারা কি বুঝাচ্ছে, এই গ্রাফটা দ্বারা কি বুঝাচ্ছে, সময় যখন 0 বেগ তখন সর্বোচ্চ, সময় যখন বাড়ছে বেগ আস্তে আস্তে কমতেছে। এটা কি আমার কথা ছিল? না, আমার কথা কি, আমার কথা হচ্ছে সময় যত বাড়বে বেগ তত বাড়বে, অর্থাৎ গ্রাফ হচ্ছে এটা, সময় যত বাড়বে বেগ তত বাড়বে, বাট বেগ শুরুতে থাকবে 0, এই জন্য আমার গ্রাফ হবে এটা। সো এই দুটা গ্রাফ একদম হবে না, এই দুটা ভুল একদম করা যাবে না যারা আজকের ক্লাস করতেছো, ঠিক আছে? এই দুটা ভুল একদম করা যাবে না। আচ্ছা আপু, সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক টা একটু বোঝাবেন। আচ্ছা, সমানুপাতিক আর হচ্ছে ব্যস্তানুপাতিক। সমানুপাতিক মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, বা একটা কমলে আরেকটা কমবে। আর হচ্ছে ব্যস্তানুপাতিক হচ্ছে একটা কমলে আরেকটা বাড়বে, ঠিক আছে? আশা করি তুমি হচ্ছে বুঝতে পারছো। সমানুপাতিক হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে, যেমন এই যে সময় বাড়লে বেগ বাড়বে, আবার সময় যদি কমে বেগও কমবে, মানে একটা যা করবে আরেকটা সেম জিনিসই করবে। বাট ব্যস্তানুপাতিক যে জিনিসটা, একটা যদি বাড়ে আরেকটা কমে যাবে, একটা কমে গেলে আরেকটা বেড়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার সমানুপাতিক ভার্সেস ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা, পৃথিবীতে বায়ু শূন্য জায়গা নেই, এটা হচ্ছে আমরা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাসপেক্টে আমরা এই জিনিসটা হচ্ছে চিন্তা করি, ঠিক আছে? আচ্ছা আপু, গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয় কেন, এই জিনিসটা যদি একটু বলতেন। ওকে, এই কোয়েশ্চেনটা আমি পেয়েছি কিছুদিন আগে। সেটা হচ্ছে আমার আমি যদি বলি তোমাদেরকে পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু এই জিনিসগুলোর ক্ষেত্রে, আচ্ছা তোমার কোয়েশ্চেনের আনসারটা আমি একটু দিই। হ্যাঁ, আচ্ছা এটা আসলে সবাই বুঝতে পারছো। সো আমাদেরকে একজন কোয়েশ্চেন করেছে, কোয়েশ্চেনটা আমি বলি, তোমরা এরকম আমাকে কোয়েশ্চেন করো। হ্যাঁ, কোয়েশ্চেন করলে আমি তোমাদেরকে এগুলো আনসার দিতে পারবো। গতি শূন্য কিন্তু ত্বরণ, আই গেস এটাই তো লিখছো নাকি, কোথায় গেল? গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়, এটার ব্যাখ্যা। ওকে, আচ্ছা এটা একটু এক্সপ্লেনেশন আমি যদি দেই তোমাদেরকে, একটু দেখো। মনে করো তুমি কোনো একটা বস্তু নিক্ষেপ করেছো, ঠিক আছে? কোনো একটা বস্তু তুমি হচ্ছে নিক্ষেপ করেছো, নিক্ষেপ করার পর তোমার এটা মনে করো সর্বোচ্চ অবস্থা, ঠিক আছে? এই সর্বোচ্চ অবস্থায় এই জায়গাটাতে তোমার হচ্ছে কি বেগ হচ্ছে তোমার এই জায়গায় 0। আমরা কিন্তু পড়বো একটু পরে যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার ওই সর্বোচ্চ উচ্চতায় আমার হচ্ছে বেগটা হচ্ছে 0 হয়ে যায়, কারণ ওই জায়গাতে গিয়ে সে কি হয়ে যায়, থেমে যায়, তাই না? আচ্ছা, বাট তুমি দেখো তো এই জায়গায় গিয়ে বস্তুটা থেমে গেল, মানে তার কোনো গতি নাই, কিন্তু স্টিল তার উপর কিন্তু অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করতেছে। খেয়াল করছো ব্যাপারটা? কি বললাম যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আমার হচ্ছে বেগটা 0 মিটার পার সেকেন্ড হয়ে গেল, অর্থাৎ তার এখন কোনো ধরনের গতি নাই, কিন্তু এই বস্তুটার উপর স্টিল অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কিন্তু কাজ করতেছে। সো গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য না, এটার কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ওকে,
হ্যাঁ, নিক্ষিপ্ত বস্তু অনেক বলেছে আপু, গুলির অঙ্ক করালে খুব উপকৃত হতাম। আচ্ছা, এই চ্যাপ্টারের উপর আমি হচ্ছে ফুল ম্যাথের একটা হচ্ছে ক্লাস নিয়েছি। সো সেই ফুল ম্যাথের ক্লাসের লিঙ্কটা আমি তোমাকে দিয়ে দিব। সেখানে আমি একদম সুন্দর মতো গুলির অঙ্কগুলো হচ্ছে বুঝিয়ে দিয়েছি। সো তুমি মনে হয় মিস করে গিয়েছো ক্লাসগুলো। এই ক্লাস শেষে আমি এই ফুল প্রিমিয়াম কোর্সের যতগুলো ক্লাস নিয়েছি, মনে হয় অলমোস্ট 12-14টার মতো ক্লাস হয়ে গেছে, সবগুলো ক্লাসের লিঙ্ক আমি তোমাকে দিয়ে দিব। চ্যাপ্টার ওয়াইজ আলাদা করা আছে লিঙ্কগুলো। সো তুমি হচ্ছে ওইখান থেকেই করে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখি পিন করে দিছে নাকি। আচ্ছা, তোমাকে আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমাদের আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এই ক্লাসগুলো আমাদের হচ্ছে ইউটিউবেও আছে, বন্দি পাঠশালা ইউটিউব চ্যানেল সার্চ দিবা, ওখানে সেটা প্লে লিস্ট আছে, আমার করা প্লে লিস্ট, ওইখানে আমি সবগুলো ক্লাস আছে, ওইখান থেকে তুমি করে নিতে পারো, ঠিক আছে? অনেক সুন্দর করে আমি এক্সপ্লেন করে দিয়েছি। আচ্ছা, পরীক্ষায় গ্রাফ পড়লে তা খাতায় না গ্রাফ পেপারে করবো? খাতায় করলেই হবে, খুব সিম্পল গ্রাফ, এগুলো খাতায় করলেই হবে। বাঘ হরিণের ম্যাথগুলো করালে ভালো হতো। হ্যাঁ, এই যে তোমরা যে আমাকে যে কোয়েশ্চেনের কথাগুলো হচ্ছে বলছো, এগুলো আমি সব করিয়ে ফেলেছি। আচ্ছা ওয়েট, আমাকে 1 মিনিট সময় দাও, আমি হচ্ছে কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। একটু দাঁড়াও, আমি এখনই লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই হচ্ছে ম্যাথ চাচ্ছ, বাট ম্যাথের ক্লাস তো আমি অনেক আগে করাই ফেলছি, ম্যাথের ক্লাস। আচ্ছা, আমি এখন দেখো একটা হচ্ছে কমেন্ট করেছি। সো ওই জায়গাতে আমি হচ্ছে সব ক্লাস লিঙ্কগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। শুরুতে দেখো এখানে আছে গতি চ্যাপ্টারের উপর, আমি হচ্ছে শুরুতে দিয়েছি স্টুডেন্টস কমন মিস্টেকস ক্লাস। সো এরপরে আছে ফুল ম্যাথ ক্লাস, আর আজকে তো আমি ফুল থিওরি ক্লাস করাচ্ছি। এরপরে হচ্ছে কাজ ক্ষমতা শক্তির কিছু ক্লাস আছে, কাজ ক্ষমতা শক্তির সবগুলো ক্লাস আমি শেষ করেছি। আলোর প্রতিফলন, তারপর হচ্ছে চলতরিৎ, সবগুলো রিলেটেড যে ক্লাসগুলো আছে, সো এই ক্লাসগুলো তোমরা হচ্ছে করে নিবা, ঠিক আছে? আচ্ছা আপু, আপনার নিকট আমার একটি বিনীত অনুরোধ, আমি একটি অঙ্ক বুঝতে পারছি না, অনুগ্রহপূর্বক আপনি যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে খুব উপকৃত হতাম। আচ্ছা, ত্বরণের ম্যাথ এগুলো আমি করিয়েছি, তোমরা আমাকে যে কোয়েশ্চেনগুলো করছো এগুলো রিলেটেড ক্লাস আমি করিয়ে ফেলেছি, একটু কষ্ট করে ক্লাসগুলো করে নাও, ঠিক আছে? আচ্ছা, আমি যেই ক্লাস লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমরা একটু করে ফেলো ক্লাসগুলো, ঠিক আছে? বন্দুকের ম্যাথ করাইছি, সব করাইছি, দেখো ক্লাস লিঙ্ক দিয়ে দিছি, সবাইকে ক্লাসগুলো করে ফেলো। আচ্ছা, যেটা নিয়ে আমি হচ্ছে কথা বলছিলাম, আশা করি যে আমাকে কোয়েশ্চেনটা করেছো গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়, তুমি তোমার আনসারটা পেয়ে গিয়েছো। আচ্ছা, এবার আসি আমাদের সেকেন্ডটা হচ্ছে আমাদের তৃতীয় সূত্র। আচ্ছা, তৃতীয় সূত্র, এই তৃতীয় সূত্রটা আমাকে কি বলেছে, এই দুইটা পূর্ব শর্ত আগে অবশ্যই লিখতে হবে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা সময়ের বর্গের সমানুপাতিক। আমি আবারও বলি, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, স্থির অবস্থান মানে ইউ হচ্ছে 0, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু এই নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা সময়ের বর্গের সমানুপাতিক। সো এইটা আমার হচ্ছে স্যাটিসফাই করতেছে এই ধরনের গ্রাফকে। হ্যাঁ, এই যে ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার, এরকম আমার সমীকরণটা। তাহলে আমার এই ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার, আমি যদি তোমাদেরকে সিম্পলি ডেটা নিয়ে তোমাদেরকে আমি যদি কাজ করাই, তাহলে একটু দেখো, এই ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ তোমরা হচ্ছে কিন্তু ওই কি বলে হায়ার ম্যাথে কিন্তু তোমরা হচ্ছে করে আসছো। সো তুমি এক্স এর বিভিন্ন মান নিয়ে তুমি হচ্ছে ওয়াই এর মান বের করবো। যেমন তুমি এক্স এর মান 1 নিলা, ওয়াই এর মান আসবে কত, 1 স্কোয়ার মানে 1, এক্স এর মান তুমি 2 নিলা, ওয়াই এর মান আসবে 4, এক্স এর মান 3 নিলা, ওয়াই এর মান আসবে 9। সো এরকম ধরনের গ্রাফগুলা তুমি যদি গ্রাফ পেপারে প্লট করো, তুমি দেখবা কার্ভটা এরকম আসতেছে, ঠিক আছে? এই পাওয়ার তোমার হচ্ছে যত বাড়ে, এই গ্রাফটা তত ওয়াই অক্ষের দিকে আসতে থাকে, ঠিক আছে? তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমাদের তৃতীয় সূত্র, এই এইচ সমানুপাতিক টি স্কোয়ার, ঠিক আছে? আমার এক্স অক্ষ বরাবর টি আছে, আর ওয়াই অক্ষ বরাবর আমার হচ্ছে এইচ আছে, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর এইচ আছে, এক্স অক্ষ বরাবর টি আছে। সময় যত বাড়বে দূরত্ব তত বাড়বে। সেটা আমার কার জন্য বললাম, আমার পড়ন্ত বস্তুর জন্য বললাম। শুরুতে কি তার দূরত্ব কত, 0, আস্তে 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 দূরত্ব বাড়ছে। দূরত্বটা অবশ্যই আমি সর্বোচ্চ উচ্চতা থেকে এখানে কাউন্ট করছি, ওকে? আচ্ছা ম্যাম, আদিবেগ 0 কেন? এটা তো আমি শুরুতেই বলেছি যে হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমার সব সময় আদিবেগ 0, অর্থাৎ সেটা হচ্ছে স্থির অবস্থান থেকে পড়তে থাকে, ওকে? আচ্ছা আপু, এই গ্রাফটা আবার বুঝিয়ে দিয়েছি। আর কোনো কোয়েশ্চেন? আপু, চ্যাপ্টার 8-এর 3rd লেকচার কি হয়েছে? ম্যাথ প্রবলেম সলভ না, সেটা নিয়ে ক্লাস কালকে হবে, ঠিক আছে?
বিড়াল আর রুটির অঙ্কগুলো যদি একটু বলতেন। ক্লাস নিয়েছি, ক্লাস লিঙ্ক দেখো। থ্যাংক ইউ আপু, ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, আচ্ছা সব ক্লাস লিঙ্ক আমি তো দিয়ে দিছি, সব ক্লাস লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে আচ্ছা, সো আশা করি এতটুকু আমরা সবাই ক্লিয়ার। যারা যারা এখন পর্যন্ত ক্লাসটা করো নাই, মানে ক্লাসটা শেয়ার করো নাই, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও এবং কমেন্ট সেকশনে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর আজকের ক্লাস শেষে এই দুইটা গিফট কিন্তু তোমাদের জন্য থাকতেছে। একটা হচ্ছে ফুল নোট, চ্যাপ্টার 2 এর উপর আমার নিজের করা ফুল নোট আমি আপলোড করে দিব। আর হচ্ছে একটা ফ্রি এক্সামের ব্যবস্থা আছে। মোট 3টা লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিব। একটা হচ্ছে অধ্যায় 2 এর উপর এমসিকিউ, সেকেন্ডটা হচ্ছে অধ্যায় 4 এর উপর এমসিকিউ, থার্ডটা হচ্ছে অধ্যায় 8 এবং অধ্যায় 11 এইটার উপর এমসিকিউ। অর্থাৎ একই সাথে তোমরা কিন্তু তোমাদের নিজেদের কোয়ালিটিকে যাচাই করে ফেলতে পারবা। ওকে ওকে আচ্ছা, প্রিন্ট করে দিও আপি। আচ্ছা আমি তো এখন পেজ থেকে না, আমি আমার হচ্ছে নিজের কি বলে প্রোফাইল থেকে আছি, এই জন্য আমি পিন করতে পারছি না। কোনো যদি মডারেটর থাকো একটু কষ্ট করে পিন করে দিও, ঠিক আছে? আচ্ছা ওকে আপু, আচ্ছা ঠিক আছে। সো আমরা হচ্ছে এতটুকু সবাই আশা করি বুঝতে পারছি। আমরা হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্র দেখলাম, দ্বিতীয় সূত্র দেখলাম, তৃতীয় সূত্র দেখলাম, কেন আমাদের গ্রাফগুলো এমন হয় আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার আসি আমরা আমাদের টাইপ 3, মানে হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। টাইপ 3 এটাই হচ্ছে আমাদের লাস্ট টাইপ। এরপরে আমরা অন্য টপিকে চলে যাব, ঠিক আছে? গ্রাফ রিলেটেড এগুলোর বাইরে তোমাদের আর আসবে না আশা করি। নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে? আশা করি আমি এগুলো সবাই ক্লিয়ার, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলা, সেটা হচ্ছে আমার আদিবেগ অলওয়েজ থাকবে। আদিবেগ কিন্তু কখনো জিরো না, কারণ তুমি হচ্ছে নিক্ষেপ করতেছো। সো আদিবেগ কিন্তু কখনো জিরো না, এখানে একটা আদিবেগ এক্সিস্ট করে। আর এখানে হচ্ছে শুধুমাত্র জি কাজ করবে, শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ এখানে কাজ করতেছে, এর বাইরে অন্য কোনো ত্বরণ কাজ করবে না। আরেকটা ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় আমার বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? সো আমরা হচ্ছে এই 3টা জিনিস আমাদের হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার একটা গ্রাফই লাগে মোটামুটি, সেটা হচ্ছে আমাদের বেগ বনাম সময় গ্রাফ। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে বেগ বনাম সময় গ্রাফ যদি বলি, তাহলে এটা হচ্ছে আমার বেগ, এটা হচ্ছে আমার সময়। তাহলে মনে করো আমার শুরুতে যখন সময় যখন 0, সময় যখন 0 মানে ওয়াই, মানে সরি এক্স অ্যাক্সিস বরাবর যখন 0, তখন কি আমার ওয়াই অক্ষ বরাবর একটা মান থাকবে। সবাই একটু খেয়াল করো, এখানে এক্স অক্ষ বরাবর যখন 0, তখন ওয়াই অক্ষ বরাবর একটা মান থাকবে। অর্থাৎ শুরুতে একটা বেগ থাকবে, আস্তে 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 বেগটা কমতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা গ্রাফ দেখাতে পারি, আমি একটু পরে দেখাচ্ছি। এখানে দেখো বেগ বনাম সময়। শুরুতে কি হয় দেখো তো, শুরুতে তুমি এখান থেকে বস্তুটাকে আস্তে আস্তে নিক্ষেপ করো, তাহলে শুরুতে কি হয়, এখানে বেগটা সর্বোচ্চ থাকে। অবশ্যই তুমি যখন নিক্ষেপ করতেছো, অবশ্যই তুমি অনেক জোরে নিক্ষেপ করো, আস্তে 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 বেগ কমতে থাকে। অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে গিয়ে এখানে গিয়ে বেগ 0, এই যে সর্বোচ্চ, এই যে বেগ আস্তে 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 কমতেছে, সর্বোচ্চ অবস্থানে গিয়ে বেগ হচ্ছে 0 হয়ে গেল। ঠিক আছে? এরপরে কি হয়, এরপরে কিন্তু পড়ন্ত বস্তুর ন্যায় আবার সে পড়তে থাকে, তাই না? এরপরে কি হয়, পড়ন্ত বস্তুর ন্যায় সে আবার হচ্ছে নিচের দিকে পড়তে থাকে, বাট বিপরীত দিকে। একটু খেয়াল করো, তুমি যখন নিক্ষেপ করতেছো তখন কিন্তু সে এইভাবে, আর যখন সেই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে এবার যখন সে কি করতেছে, নিচের দিকে পড়ছে, সে এখন কিন্তু বিপরীত দিকে পড়ছে। অর্থাৎ আমার এখন বিপরীত দিকে বেগ বাড়বে। আমরা কিন্তু পড়ে আসছি যে কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি শুরুতে বেগ কি থাকে, 0 থাকে, এরপর আস্তে 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 বেগ বাড়তে থাকে, বাট বিপরীত দিকেই কিন্তু বাড়ছে। যেমন আমি যদি বলি, এটা মনে করো 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হবে -1, -2, -3, -4। মাইনাস দ্বারা বোঝাচ্ছে দিক, মানে বিপরীত দিক। বেগ যেহেতু ভেক্টর রাশি, মাইনাস দ্বারা বোঝাচ্ছে বিপরীত দিক। বাট 1, 2, 3, 4 যদি আমরা এতটুকুর দিকে তাকাই, 1, 2, 3, 4 বেগ হচ্ছে আস্তে আস্তে কি বাড়ছে। ঠিক আছে? ইউজুয়ালি দেখা যায় তোমাদের এই নিচের পোর্শনটা আসে না পরীক্ষায়, সো আমি এটা আর না দেখাই, বাট যাদের কিউরিয়াসিটি আছে তোমরা হচ্ছে দেখে নিতে পারো। তোমাদের ইউজুয়ালি গ্রাফ এতটুকুই আসে বোর্ড প্রশ্নে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার বেগ বনাম সময় গ্রাফ। শুরুতে আমার কি হচ্ছে, যে এখান থেকে যখন আমি উপরে যাচ্ছি বেগ আস্তে আস্তে কমছে, বেগ কমছে, এরপরে বেগ যখন বাড়ছে নিচের দিকে আমি দেখাচ্ছি, কারণ বেগ হচ্ছে ভেক্টর রাশি, এটার অবশ্যই আমার দিক থাকবে। ওকে, আচ্ছা এখন
এখন একটু তোমাদেরকে ট্রিকি একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে দ্রুতি বনাম সময় যদি হয় তাহলে কি হবে? দ্রুতি বনাম সময়। আচ্ছা ফাইন, দ্রুতি কি? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। দ্রুতি কি? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, তাহলে দ্রুতি যদি আমার স্কেলার রাশি হয় তাহলে ভালো কথা, এটার কোনো দিক থাকবে না। তাহলে এখানে কি হবে? এই দেখো, যখন তুমি নিক্ষেপ করতেছো বেগ সর্বোচ্চ ছিল, আস্তে 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 বেগ শূন্য হয়ে গেল। বেগ সর্বোচ্চ ছিল, আস্তে আস্তে বেগ শূন্য হয়ে গেল। এরপরে কি হবে? বেগ আস্তে আস্তে বাড়বে। এই যে বেগ আস্তে 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 বাড়ছে। তাহলে বেগ, এই যে আমি এখানে কিন্তু কোনো দিক তোমাদেরকে দেখাই নেই, কারণ দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, তাই এখানে আমার কি দিকের কোনো ব্যাপার থাকবে না। এই একই দিকেই আমি হচ্ছে দেখালাম, কমলো প্রথমে, এরপরে বাড়লো। ঠিক আছে? সো এগুলোর বাইরে গ্রাফ আসা ইম্পসিবল, এগুলোর বাইরে গ্রাফ আসবে না। ঠিক আছে? এতটুকু তোমরা শিওর থাকো, আপুর উপর তোমরা হচ্ছে রিলাই করতে পারো যে এতটুকুর ওপরে গ্রাফ আসবেই না। ঠিক আছে? আচ্ছা জি আপু, একদম ক্লিয়ার, শেষের কবিতা বলেছ। ওকে, আচ্ছা এমবি শেষ, এমবি নিয়ে ক্লাস করতে আসবা। আচ্ছা আপু, অসমতরণ বা অসম মন্দনের গ্রাফ কিছুটা বাঁকানো হয় কেন? আচ্ছা, এটা একটু ভালো কোয়েশ্চেন করেছো। আচ্ছা ধরো আমার এখানে বেগ বনাম সময় গ্রাফ, তোমার গ্রাফটা হচ্ছে এরকম বাঁকানো। সাপোজ আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এখানে আমার ঢাল সমান থাকবে না। ঢালটা কি? এখানে যদি আমি বলি বেগ বনাম সময় গ্রাফ, তাহলে এখানে আমার ঢালটা কি? ঢালটা হচ্ছে v/t, মানে এ হচ্ছে ঢাল। তাহলে তুমি দেখো, তুমি যখন এইখানে আছো তাহলে তোমার ঢালটা কি? y/x করে তুমি যে মানটা পাবা, এইখানে তুমি y/x করে একই মান পাবা না। অর্থাৎ এই গ্রাফটা তোমার এটাই ইন্ডিকেট করছে যে আমার ঢালটা সমান না। এই যে ঢালটা সমান না, ঢাল কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখানে ঢাল নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বা আমি এটাকে বলতে পারি এখানে ঢাল হচ্ছে ভ্যারিয়েবল, বা ঢাল হচ্ছে কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ ঢালটা কি? ঢালটা হচ্ছে ত্বরণ, মানে ত্বরণ হচ্ছে এখানে পরিবর্তনশীল। সো আমার এই আঁকাবাঁকা যখন হবে গ্রাফটা, তখনই কিন্তু এই ত্বরণটা পরিবর্তনশীল হবে। সো ত্বরণ পরিবর্তনশীল হওয়া মানে কি? মানে এটা সমত্বরণ না অসমত্বরণ, এই জন্য এখানে বাঁকানো হয়। ওকে, আচ্ছা আপেক্ষিক ত্রুটির অঙ্ক করালে ভালো হয়। আজকে অধ্যায় 2 নিয়ে ক্লাস হচ্ছে, অধ্যায় 1 নিয়ে ক্লাস হচ্ছে না। অধ্যায় 1 নিয়ে যেদিন ক্লাস হবে সেদিন আমরা অবশ্যই আপেক্ষিক ত্রুটির অঙ্ক করাবো। ঠিক আছে? আচ্ছা, আজকে এই মাইকটা খুলে যাচ্ছে বারবার। আচ্ছা, এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ার নাকি একটু দেখো তো। থ্যাংক ইউ আপু, ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, সো আশা করি আমরা সবাই ক্লিয়ার। হ্যাঁ, এতটুকু আমরা সবাই ক্লিয়ার। সো এবার আমাদের গ্রাফ রিলেটেড প্রবলেম আশা করি শেষ। এরপর থেকে যদি ঢাল নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন আসে, যারা যারা আজকে ক্লাস করতেছো তারা কেউ ভুল করবা না। ঠিক আছে? আমরা আজকে 3টা টাইপের গ্রাফ দেখলাম, 3টা টাইপ অনুযায়ী। প্রথমে আসতে পারে সমত্বরণ সমবেগ নিয়ে, আসতে পারে পড়ন্ত বস্তু নিয়ে, আসতে পারে নিক্ষিপ্ত বস্তু নিয়ে। সো কেন আমার এই জিনিসগুলো হচ্ছে, আশা করি তোমরা সবাই ক্লিয়ার আছো। আমি আবারও তোমাদের জন্য গিফটের অ্যানাউন্সমেন্টটা করে দিই। আজকের ক্লাস শেষে তোমরা একই সাথে কিন্তু 2টা গিফট পেয়ে যাচ্ছ। একটা হচ্ছে অধ্যায় 2 এর উপর ফুল নোট, আমার ফুল নোট আমি ফুল আপলোড করে দিব, যাতে করে এসএসসির আগে তোমাদের একটু হলেও স্বস্তি হয়। আরেকটা হচ্ছে আমার ফ্রি এক্সামের একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে যে কেউ পার্টিসিপেট করতে পারবা। জাস্ট তোমাদেরকে আমাদের বন্দি পাঠশালা 9-10 এসএসসি সেকশন পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখতে হবে, যাতে করে নেক্সট থেকে আমাদের যখন ক্লাসগুলো হবে সেই ক্লাসের নোটিফিকেশন যাতে তোমরা পেয়ে যাও। এবং একই সাথে যে এক্সামের ব্যবস্থাগুলো করা হচ্ছে এবং আমরা যে নোটগুলো যে আপলোড করছি ফিজিক্সের, এবং আমাদের বিগত যতগুলো ক্লাস আমরা করিয়েছি সেগুলোর লিঙ্ক আমরা কিন্তু আপলোড করতে থাকি সেই পেজে। সো সেই পেজটা আশা করি তোমরা সবাই লাইক এবং ফলো দিয়ে রাখবা, যাতে করে তোমাদেরই সুবিধা, তোমাদের যাতে কোনো আপডেট মিস না হয়। আরেকটা হচ্ছে আমাদের গ্রুপ, ওই গ্রুপেও আমাদের কিন্তু প্রচুর আপডেট দেওয়া হয়। ওই গ্রুপে আমাদের যে স্টুডেন্টগুলো আছে তারা আমাদের এই কোর্সগুলো সম্পর্কে রিভিউ দিয়ে থাকে, এবং একই সাথে তারাও কিন্তু তাদের নোটগুলো শেয়ার করে থাকে। সো এতে করে তুমিও কিন্তু তাদের নোটগুলো পড়ে কিন্তু অনেক ভালো কিছু কিন্তু করতে পারবা। সো ওই পেজ এবং ওই গ্রুপে সবাই খুব দ্রুত অ্যাড হয়ে যাও। পেজ এবং গ্রুপের লিঙ্ক আমাদের এই কমেন্ট সেকশনে পিন করা আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই গ্রাফ রিলেটেড প্রবলেম আমাদের শেষ। এবার আসি আমরা আমাদের সংজ্ঞা। ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আমাদের কোন সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। সংজ্ঞা প্লাস অনুধাবনমূলক প্রশ্ন, বোর্ড কোয়েশ্চেনের জন্য যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। আমি 1 মিনিট একটু তোমাদের থেকে চেয়ে নিচ্ছি।
আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখছি যে কারো কোনো সমস্যা আছে নাকি, আর সবাই আমাদের পেজ এবং গ্রুপে অ্যাড হয়েছে নাকি আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাও। কারণ আমি চাই যে আমি যে তোমাদের জন্য ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি যে ফ্রিতে সবাই ক্লাসগুলো করতে পারবা এবং ফ্রিতে তোমরা এক্সামও দিতে পারবা, এই সুবিধাটা তোমরা সবাই পাচ্ছ নাকি সেটা আমি এনশিওর করতে চাই। কে কে আমাদের হচ্ছে পেজ এবং গ্রুপে অ্যাড হয়ে গিয়েছো তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? ওকে, ক্লিয়ার বেগ, শব্দের বেগ, সুষম বেগ, এটা একটু বলেন আপু। আচ্ছা, শব্দের বেগ প্রতি সেকেন্ডে শব্দ সমান দূরত্ব অতিক্রম করে। আমি যদি নর্মাল কেসে বলি বায়ুতে আমার শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে শব্দ হচ্ছে 332 মিটার করে করে সামনে আগাবে। সেই জন্য শব্দ হচ্ছে আমার সমবেগ, ঠিক আছে? ডান। ওকে আপু প্রশ্নের মাঝে যে মান দিয়ে বলে যে গ্রাফ আঁকতে সেটার অঙ্ক করালে ভালো হয়। আচ্ছা, আমি কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি, আমি এরকম সবগুলো টাইপের ম্যাথ করিয়েছি, সো তুমি একটু কষ্ট করে আমাদের ক্লাসগুলো করে নাও, ঠিক আছে? আচ্ছা, অ্যাড হয়েছি, ওকে, অনেকে অ্যাড হয়েছো দেখি, ঠিক আছে? ওকে, আচ্ছা, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং, ভেরি গুড, ক্লিয়ার। আচ্ছা, সো অনেকেই ক্লিয়ার হয়েছো। সো এবার আসি আমরা আমাদের ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সো এখন হচ্ছে আমাদের বোর্ড কোয়েশ্চেনের জন্য আমরা আমাদের ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারটা বোঝার জন্য। হ্যাঁ, জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলোর মধ্যে প্রথমে আমার পড়তেছে হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কাকে বলে? এরপরে আছে আমাদের পর্যায়বৃত্ত গতি, এরপরে হচ্ছে আমাদের স্পন্দন গতি। এই তিনটা গতি আমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সো এই তিনটা গতি কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আছে হচ্ছে আমাদের সরণ ভার্সেস দূরত্ব। হ্যাঁ, সরণও আসতে পারে, দূরত্ব আসতে পারে, এগুলো রিলেটেড কী ধরনের কোয়েশ্চেন আসে এগুলো আমরা আলোচনা করব। এরপরে হচ্ছে আমাদের সমবেগ, এটা আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। এরপরে আসে হচ্ছে আমাদের গড় বেগ। আচ্ছা, গড় বেগটা খুব একটা ইম্পর্ট্যান্ট না। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সমত্বরণ, এটা রিলেটেডও অনেক কথাবার্তা আছে। আর এরপরে হচ্ছে আমাদের পরন্ত বস্তুর ওই তিনটা সূত্র, পরন্ত বস্তুর সূত্র নিয়ে কিছু কথা আছে। এরপরে আমাদের সমমন্দন, শুধু ত্বরণ শুধু বেগ, এগুলোর সংজ্ঞাও এসে থাকে। আচ্ছা, আর 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 কি আছে এখান থেকে? আচ্ছা, আরেকটা হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি। এগুলো নিয়ে তোমাদের খুব বেশি প্রবলেম হয়ে থাকে, তোমরা কিভাবে আনসার করবা, গুছিয়ে লিখবা, এটা তোমরা বুঝতে পারো না। সো আমাদের এবারের পরীক্ষা যেহেতু আমাদের 20 মার্কের সিকিউ, সো তোমরা যদি খুব সুন্দর মতো নিজের খাতাকে যদি তোমরা প্রেজেন্ট করতে না পারো, খুবই স্বাভাবিক যে তোমরা হচ্ছে কিন্তু ফুল মার্কস কিন্তু পাবা না। সো তোমরা কিভাবে লিখবা খাতার মধ্যে এবং এই জিনিসগুলোর মধ্যে তোমরা কোথায় কোথায় ভুল করো আমি সেগুলো নিয়ে শুরুতে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ওকে আপু, ওকে। হ্যাঁ, নতুন বইতে 330 মিটার পার সেকেন্ড, ওই একই ঘুরে ফিরে, খুব একটা পার্থক্য নাই, ঠিক আছে? আচ্ছা, গ্রুপে তো অ্যাড নাই, এই যে গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমাদের এখানে পিন করে দেওয়া আছে, কমেন্ট সেকশনে পিন করে দেওয়া আছে, একটু করে নাও, অ্যাড হয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই আপেল তীরের ম্যাথ এগুলো আমি এখন পর্যন্ত কোনো বোর্ড কোয়েশ্চেনে আসতে দেখি নাই। সো এটা নিয়ে এত বেশি চিন্তিত হবার কোনো কারণ নাই, ঠিক আছে? আমি আবারও বলছি, সো আমি যেগুলো হচ্ছে তোমাদেরকে করাচ্ছি এগুলো একটু তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে করো। ম্যাথের যে ক্লাসটা সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে করো। কমন মিস্টেক্সের যেই হচ্ছে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি ওগুলো দেখো, আশা করি তোমাদের বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন 100% হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে প্রথমে আছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি? কোনো বস্তু যদি কোনো বিন্দুকে সম দূরত্বে থেকে ঘুরতে থাকে, কোনো বিন্দুকে যদি কেন্দ্র করে সম দূরত্বে থেকে সে যদি ঘুরতে থাকে, সে যখন এখানে আছে তখন তার দূরত্ব মনে করো আর, এখানে যখন আছে তখন মনে করো তার দূরত্ব আর, প্রতিটা ক্ষেত্রে যদি দূরত্বটা সমান হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে ঘূর্ণন গতি। অর্থাৎ ঘূর্ণন গতিটা কিন্তু আমার বৃত্তাকার হতে হবে। আর পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে 4টা জিনিস লেখা মাস্ট। সেটা হচ্ছে কোনো গতিশীল বস্তু, দেখো 4টা পয়েন্ট কি কি লিখতেই হবে। সেটা হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর
নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাহলে এখানে কি কি লাগবে? নির্দিষ্ট সময় পর পর, মানে টাইম ইন্টারভালটা সেম হওয়া লাগবে, নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে যদি অতিক্রম করে তখন আমরা তাকে বলতে পারবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হতে পারে বৃত্তাকার, যেমন কি, যেমন মনে করো ফ্যানের গতি, যেমন মনে করো ঘড়ির কাঁটার গতি। হতে পারে হচ্ছে উপবৃত্তাকার, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে কন্টিনিউয়াসলি ঘুরছে 365 দিনে, সে যে একবার আবর্তিত হচ্ছে, তো সে কিন্তু উপবৃত্তাকার কক্ষপথেই ঘুরছে, তো সেটাও কিন্তু আমাদের পর্যায়বৃত্ত গতি। এবং সরল রৈখিক গতি, স্প্রিংয়ের মধ্যে তুমি যদি একটা বস্তুকে ঝুলায় দাও তাহলে সে কিন্তু কি কন্টিনিউয়াসলি সংকুচিত প্রসারিত এরকম হচ্ছে, সেটাও কিন্তু আমার পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, সো পর্যায়বৃত্ত গতির সাথে ঘূর্ণন গতিটাকে কিন্তু আমার কোনোভাবেই মিলানো যাবে না। ঘূর্ণন গতিকে অলওয়েজ বৃত্তাকার হতে হবে, কারণ সে যেহেতু একটা বিন্দু থেকে সম দূরত্বে থেকে সে যেহেতু ঘুরতেছে। বাট পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে শুধুমাত্র এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করলেই তাকে আমরা বলতে পারবো পর্যায়বৃত্ত গতি। কোনো ধরনের শর্ত নাই যে হচ্ছে তাকে কি হতে হবে, বৃত্তাকারই হতে হবে বা উপবৃত্তাকারই হতে হবে, না, সে যে কোনো শেপের হতে পারে। আবার মনে করো হার্টবিট, আমাদের হার্টটা যে একবার সংকুচিত হয়ে প্রসারিত হচ্ছে, সে কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই কাজটা করতে পারতেছে, একই দিকে সে একইভাবেই কিন্তু কি বিট করতেছে। সো হার্টের শেপটা একটা ইরেগুলার শেপ, সেটাকে তো আমরা কোনোভাবেই কি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রেখিকের মধ্যে তো ফেলতে পারতেছি না। সো সেটাও কিন্তু আমার পর্যায়বৃত্ত গতির অন্তর্ভুক্ত, অর্থাৎ পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে তাকে আমি কোনো শেপ দিয়ে ডিফাইন করতে পারবো না। এরপরে আছে স্পন্দন গতি। স্পন্দন গতিটাকে, এটা নিয়ে একটু কথা বলবো, এখানে আমি একটু গ্রাফ দিই, মানে একটা ছবি দিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করব। ওকে, আচ্ছা, ক খ প্রশ্নগুলো কিভাবে লিখলে ভালো হয়, হ্যাঁ সেটাই বলছি। যেমন মনে করো তোমাদের জন্য গতি রিলেটেড যদি কোনো মানে আসে সংজ্ঞা, যে ঘূর্ণন গতি কী বা পর্যাবৃত্ত গতি কী বা স্পন্দন গতি কী, সেই ক্ষেত্রে তোমরা সংজ্ঞা লিখে একটা উদাহরণ অবশ্যই দিবা। আর খ নম্বরের যে প্রশ্নগুলো, অনুধাবনমূলক যে প্রশ্নগুলো, সেখানে তোমরা অবশ্যই একটা লাইন হচ্ছে জ্ঞানমূলক রাখবা। ঠিক আছে, যেমন মনে করো তোমাকে একটা কোয়েশ্চেন বললো যে সরণ কি দূরত্বের চেয়ে বড় হতে পারে, তোমার আনসার হবে সরণ দূরত্বের চেয়ে বড় হতে পারে না। এটা তোমার ফার্স্ট লাইন হবে, মানে তোমার জ্ঞানটা তুমি ওখানে দিয়ে দিয়েছো। বা তুমি চাইলে সরণ এবং দূরত্বের সংজ্ঞাটাও দিতে পারো, অর্থাৎ তোমার প্রথম লাইনে অবশ্যই তোমাকে ওই আনসারটার স্পেসিফাইড একটা আনসার তোমাকে ওই লাইনে লিখতে হবে। এর পরের প্যারাতে তুমি হচ্ছে সুন্দর মতো বিষয়টাকে এক্সপ্লেইন করবা। ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, এই সকল মানে কি বলবো, তোমার সাবজেক্টগুলোতে তুমি কি বলে যত বেশি ছবি দিয়ে বা গ্রাফ দিয়ে জিনিসগুলোকে এক্সপ্লেইন করবা, তোমার খাতার মানটা কিন্তু আরও অনেক গুণে বেড়ে যাবে। সো সেগুলো নিয়ে আমরা কথা বলবো অবশ্যই সামনে। আচ্ছা, এমসিকিউ টিপস, আমি আসছি এমসিকিউ টিপসে। আজকে আমাদের হচ্ছে অধ্যায় 2 নিয়ে ক্লাস, তো আর কালকে হবে আমাদের অধ্যায় 8 নিয়ে ক্লাস। আর এরপরে আমরা হচ্ছে একটা ফুল ক্লাস রাখবো, ওই ক্লাসে আমরা শুধুমাত্র বোর্ড এমসিকিউ সলভ করব। আমি ট্রাই করবো অ্যাটলিস্ট 50টা এমসিকিউ যাতে আমরা ক্লাসের মধ্যে সলভ করতে পারি, এটা আমাদের টার্গেট থাকবে। দরকার হলে তোমাদের আমি এক্সামগুলো যে নিচ্ছি, ওই এক্সামের কোয়েশ্চেন আমি ক্লাসের মধ্যে সলভ করাই দিব। সো একটা ফুল ক্লাস থাকবে আমাদের এমসিকিউর উপর, আরেকটা ফুল ক্লাস থাকবে আমাদের সিকিউর উপর। ওইখানে তোমরা কিভাবে তোমাদের খাতার মানটাকে অনেক বেশি বাড়াতে পারো সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। লাস্ট ক্লাস থাকবে ফাইনাল সাজেশন ক্লাস, ওইখানে পরীক্ষার হলে কি কি করা যাবে, কি কি করা যাবে না, কিভাবে খাতায় লিখতে হবে, এমসিকিউতে কোন ভুলগুলো করা যাবে না। আমাদের কিন্তু অনেকের মনে হয় যে আমাদের 25টার মধ্যে থেকে 12টা দাগাতে হবে, সো ইটস ভেরি ইজি। বাট না, আলটিমেটলি তুমি যদি কোনো একটা ভুল দাগায় দাও, সেই ভুলটাও কিন্তু কাউন্ট হবে। সো এরকম কোন কোন ভুলগুলো করা যাবে না সেগুলো নিয়ে আমার কিন্তু ফাইনাল একটা ক্লাস হবে। সো আশা করি তোমরা ততদিন পর্যন্ত থাকবা। কে কে থাকবা আমার শেষ ক্লাসগুলো পর্যন্ত কমেন্ট সেকশনে আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায়ের ম্যাথগুলো করেন আপু, বারবার বলছি ক্লাসগুলো করানো হয়েছে, আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিয়েছি, কমেন্টে একটু চেক করো, পেয়ে যাবা, ঠিক আছে? আপু আপনি কি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট? না, আমি হচ্ছে বুটেক্সে পড়ছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে আমি হচ্ছে পড়ছি সেকেন্ড ইয়ারে, ঠিক আছে? আচ্ছা, ক প্রশ্নগুলো কীভাবে লিখলে ভালো হয় বলে দিছি। আর
তোমরা যে এত অদ্ভুত প্রশ্ন নিয়ে আসতেছো, বেগের পরিবর্তন নাই, ত্বরণও নাই, এটা বলে না। ওকে, তুমি থাকো এখানে, আমাদের সাথে থাকো। আমরা হচ্ছে যে এইখানে আলোচনা করবো যে সমত্বরণ আর সমবেগ, এগুলো নিয়ে যখন আলোচনা করবো, ত্বরণ বেগ, তোমার কোয়েশ্চেনের আনসার আমি দিয়ে দিব, নো প্রবলেম। সো আমরা যেটা দেখলাম এতক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে ঘূর্ণন গতি কি, পর্যায়বৃত্ত গতি কি, ঘূর্ণন গতির সাথে পর্যায়বৃত্ত গতির সম্পর্ক কোথায়, পার্থক্য কোথায়, এগুলো আমরা দেখলাম। স্পন্দন গতি নিয়ে আপনি একটু আলোচনা করে দিই, এটা নিয়ে তোমরা অনেক বেশি ঝামেলা টামেলা করো, এটা নিয়ে একটু আলোচনা করি। স্পন্দন গতি, স্পন্দন গতির কথা যদি আমি বলি, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতিরই একটা ভাগ। পর্যায়বৃত্ত গতিটা আমার স্পন্দিত হচ্ছে কি হচ্ছে না, এটার উপর ভিত্তি করে আমি হচ্ছে পর্যায়বৃত্ত গতিটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্পন্দন গতি, আর একটা হচ্ছে স্পন্দন গতি না এমন। আবার স্পন্দন গতিটাকে আমি হচ্ছে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সরল স্পন্দন গতি, আর একটা হচ্ছে দমিত স্পন্দন গতি। ঠিক আছে, সো সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিই। যেমন মনে করো এটা হচ্ছে আমার স্পন্দন গতি, আমি তখনই বলবো যখন সেটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি হবে। মানে স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, যেখানে একটি বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুর দুই পাশে স্পন্দিত হয়। ঠিক আছে, মানে তার মোশনটা হবে এদিক ওদিক। মানে এক পর্যায়ে সে হচ্ছে এদিকে যাবে, আবার কিছু সময় পর সে এদিকে আসবে, কিছু সময় পর সে এদিকে যাবে, কিছু সময় পর সে এদিকে আসবে। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুর দুই পাশে সে স্পন্দিত হবে, এটাকে আমরা বলবো হচ্ছে স্পন্দন গতি। তাহলে তোমরা এই স্পন্দন গতির সংজ্ঞাটা কিভাবে দিবা? স্পন্দন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, যেখানে কোনো একটি বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে স্পন্দিত হয়, তাকে আমরা বলি স্পন্দন গতি। ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার পরে তোমরা ক্লাসটা আবার করে নাও, ভিডিওটা পজ করে করে তোমরা লিখে ফেলো। আরেকটা হচ্ছে যদি বলি সরল স্পন্দিত গতি, এই জিনিসগুলোর পার্থক্য একটু বুঝে নাও। হ্যাঁ, সরল স্পন্দন গতি, এটা হচ্ছে সরল স্পন্দন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, স্পন্দনও হচ্ছে ফাইন। এখানে যেটা হবে সেটা হুকস ল মেনটেন করবে। হুকস ল, আচ্ছা হুকস লটা কি ছিল? হুকস লটা ছিল পীড়ন বিকৃতি সমানুপাতিক, তাই না? একটি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। ওই হুকস লটাকে আমি যদি এখানে অ্যাপ্লাই করি, এটা মনে করো সাম্য অবস্থান, এখান থেকে তুমি একটু দূরত্ব গেলা, এক্স পরিমাণ দূরত্ব গেলা, তুমি এখানে ছেড়ে দিলে বস্তুটা পেছনের দিকে ব্যাক করবে। প্রত্যয়ন বল, তুমি এখান থেকে আরও দূরে চলে গেলা, এখান থেকে তুমি যখন বস্তুটাকে ছেড়ে দিবা আরও জোরে একটা বলে সে পেছনের দিকে ব্যাক করবে। অর্থাৎ আমি এখানে বুঝতে পারছি এখানে বল যত বাড়তেছে, বা বলতে পারো যে সরণ যত বাড়তেছে বল তত বাড়তেছে, কিন্তু বিপরীত দিকে বাড়তেছে। ঠিক আছে, সো সরল স্পন্দন গতি হবার জন্য আমাকে অবশ্যই স্পন্দন গতি হতে হবে, এরও আগে পর্যাবৃত্ত গতি হতে হবে, স্পন্দন গতি হতে হবে, এবং একই সাথে তাকে হুকস লটা মেনটেন করতে হবে। আমার এখানে এফটা কি? এফটা হচ্ছে আমার প্রত্যয়ন বল, মানে সরণ যেদিকে তার অপোজিটে বলটা কাজ করতেছে, রিস্টোরিং ফোর্স। আর এক্সটা হচ্ছে আমার সরণ, এই সাম্য অবস্থান থেকে সরণ, সাম্য অবস্থান থেকে যত সরণ হবে প্রত্যয়ন বল তত বেশি পাবে, সরণ যত বেশি প্রত্যয়ন বল তত বেশি। ঠিক আছে, তো সরল স্পন্দন গতি আশা করি তোমরা ক্লিয়ার। আর আরেকটা কথা, সরল স্পন্দন গতির সর্বোচ্চ বিন্দুতে আমার বেগ হচ্ছে 0, ত্বরণ হচ্ছে আমার সর্বোচ্চ। ঠিক আছে, আর এখানেও হচ্ছে আমার বেগ হচ্ছে 0, ত্বরণ হচ্ছে সর্বোচ্চ, আর মাঝে সাম্য অবস্থানে আমার হচ্ছে বেগ সর্বোচ্চ কিন্তু ত্বরণ হচ্ছে 0। সো এই কয়টা ইনফরমেশন মনে রাখলে আই থিঙ্ক মোর দ্যান এনাফ। স্পন্দন গতির এক্সাম্পল তুমি দিতে পারো ঘড়ির কি থাকে, পেন্ডুলাম যে থাকে, সেগুলো পেন্ডুলাম এরকম থাকে না, এরকমভাবে যে দুলতে থাকে একবার এদিক একবার এদিক, ওইটাকে আমরা এটার এক্সাম্পল হিসেবে মানে একদম ক্লিয়ারলি কিন্তু বলতে পারি। তাহলে আমরা দেখলাম স্পন্দন গতি কি, সরল স্পন্দন গতি কি। স্পন্দন গতির ক্ষেত্রে এই যে কোথায় বেগ সর্বোচ্চ, কোথায় ত্বরণ 0, কোথায় বেগ 0, কোথায় ত্বরণ সর্বোচ্চ, এই জিনিসগুলোই আসে মোটামুটি। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। ঠিক আছে, ওকে। সূর্য কি তার কক্ষপথের উপর ঘুরে? সূর্য অন্য নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। ঠিক আছে, আচ্ছা একটু মনে হয় ব্লার হয়ে গেছে, সবাই একটু সাথে থাকো, ব্লার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা স্পন্দন গতি পড়াচ্ছিলাম, সো আচ্ছা ক্লিয়ার হয়েও গেছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা ব্লার ঠিক হয়ে গেছে, আপু দেখতে পাচ্ছি, হ্যাঁ ব্লার ঠিক হয়ে গেছে, ওকে। ক্লাসটা আমরা সবাই শেয়ার করে দিব যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও এই ক্লাসটা করতে পারে, এবং এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট ক্লাস শেষে আমি যে গিফটগুলো দিব তুমিও যাতে আমার থেকে গিফট পাও, তোমার ফ্রেন্ডও যাতে আমার থেকে গিফট পায়। ঠিক আছে, এই দুটো জিনিস এনশিওর করতে হবে। আচ্ছা,
তাৎক্ষণিক দ্রুতি বা বেগ কি? তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে আমার সময় ব্যবধান যদি খুবই কম থাকে, সময় ব্যবধান খুবই কম হলে তখন আমার যেই দ্রুতিটা হবে সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, ঠিক আছে? আর হচ্ছে যে কোনো সময় ব্যবধানে যে বেগটা বা দ্রুতিটা সেটা হচ্ছে আমার গড় বেগ, ঠিক আছে? আচ্ছা, ওকে, ক্লাস করো। হ্যাঁ, এই তো ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, যারা যারা ফ্রেন্ডদেরকে নিয়ে আসতেছো ভেরি গুড। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সরণ ভার্সেস দূরত্ব। আচ্ছা, দূরত্ব আমরা সবাই পারি যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। মনে করো কোনো একটা বস্তু এতক্ষণ এখানে ছিল, 5 সেকেন্ড পর এই বস্তুটা এখানে আসে, মানে তার অবস্থানটা পরিবর্তন হলো, সেটাকে আমরা বলি কি বলি? দূরত্ব। আর সরণ যেটা বলি, সরণ তোমরা অনেকেই লিখো কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ বলে। অনেকে হয়তো বা এই জিনিসটাকে বুঝে লিখো, বাট ম্যাক্সিমামই হচ্ছে না বুঝে লিখো। তোমাদের জন্য একটা সুন্দর একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা খুব ভালোভাবে মনে রাখতে পারলে সরণ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা যদি একটু দেখি সরণ জিনিসটা কি। সরণ কি? কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরল রৈখিক দূরত্বকে সরণ বলে, ঠিক আছে? কোনো বস্তুর আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। আমি একটু ব্যাপারটাকে এক্সপ্লেন করি। যেমন মনে করো একটা বস্তু এখানে ছিল, সেই বস্তুটা এরকম আঁকাবাঁকা পথে গিয়ে সে একটু এইখানে আসছে, ধরো এই অবস্থানে। তাহলে এই ক্ষেত্রে তার সরণটা কি? আমরা একটু সংজ্ঞার সাথে মিলাই পড়ি। কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরল রৈখিক দূরত্ব, মানে এই যে আদি অবস্থান শেষ অবস্থান, সোজা একটা টান দিয়ে দিবা, এটাই হচ্ছে সরণ, ঠিক আছে? সরণ কি কখনো দূরত্বের চেয়ে বড় হতে পারে বা ছোট হতে পারে? সরণ কখন সমান হবে একটু চিন্তা করো তো। যদি আমি বলি একটা বস্তু এখানে ছিল, সরল রেখায় গিয়ে সে এখানে আসছে, তাহলে দেখো তো বস্তুটা এখান থেকে এখানে গেছে, সরল রেখায় গেল, এটাই তার দূরত্ব, এটাই তার সরণ। তাহলে এই কেসে আমার সরণ হচ্ছে দূরত্বের সমান। বাট এই কেসে দূরত্বটা হচ্ছে এই যে সে ঠিক যেভাবে গিয়েছে সেইটা, বা সরণ হচ্ছে এইটা। তাহলে বুঝতেই পারতেছো এখানে সরণ কিন্তু দূরত্বের চেয়ে ছোট, অর্থাৎ সরণ হয় দূরত্বের সমান হবে, না হয় দূরত্বের ছোট হবে। সো এই ধরনের কোয়েশ্চেন যদি তোমাদের আসে যে সরণ কি দূরত্বের চেয়ে বড় হতে পারে নাকি, সো তোমরা সুন্দর মতো আনসার করবা ফিগারটা এঁকে। একটা হচ্ছে সরল রেখায় ফিগারটা দেখাবা, আর আরেকটা হচ্ছে আঁকাবাঁকা পথ দিয়ে তুমি হচ্ছে ফিগারটা হচ্ছে দেখাবা, ঠিক আছে? আঁকাবাঁকা পথে কি হবে? আঁকাবাঁকা পথে আমার হচ্ছে সরণ দূরত্বের চেয়ে ছোট হবে, আর সরল রেখায় সরণ দূরত্বের চেয়ে বড় হবে। কোয়েশ্চেন আসতে পারে কোনটি নিচের ভেক্টর রাশি? সরণও দিয়ে দিবে, দূরত্ব দিয়ে রাখবে। মনে রাখবো সরণ হচ্ছে ভেক্টর রাশি, তার দিক হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, আর দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি। সরণ হচ্ছে ভেক্টর রাশি, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। সরণ এবং দূরত্ব দুইটার এককই সেম, দুইটার এককই হচ্ছে মিটার। সরণ এবং দূরত্ব দুইটার মাত্রাও কিন্তু সেম, সেটা হচ্ছে এল, ঠিক আছে? মানে লেন্থ। দৈর্ঘ্যকে আমরা ইংরেজিতে বলি লেন্থ, লেন্থের ফার্স্ট লেটার এল, ওকে? আচ্ছা, হাই, তোমরা কি বুঝতেছো? আমি একা একা বুঝতেছি, বলো তো একটু। আচ্ছা, তোমরা কি সবাই ক্লিয়ার? যারা ফ্রেন্ডে নিয়ে আসছে আপু, তাদেরকে কিছু এক্সট্রা টিপস দেন। আচ্ছা, এক্সট্রা আর কি দেওয়া যায় বলো? ফ্রি ক্লাস দিচ্ছি, ফ্রি এক্সাম নিচ্ছি, ফ্রি নোট দিয়ে দিচ্ছি, আর কি করতে পারি? মানে আর কি করা বাকি আছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, হ্যাঁ? তাহলে আমি সেটাও করি। আচ্ছা, জি ক্লিয়ার, জি আপু ক্লিয়ার, বুঝতেছি আপু ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড, ওকে। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে সমবেগ সমত্বরণ, এগুলো নিয়ে আমি আলোচনা করে ফেলছি, এখানে আমি আর না যাই। এরপরে হচ্ছে ত্বরণ আর বেগ। আচ্ছা, এটা নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন, সেগুলো নিয়ে আমি একটু কথা বলি, সেগুলো নিয়ে একটু কথা বলে দিই, ঠিক আছে? আহা, সব মুছে ফেললাম। আচ্ছা, প্রথমত আসতে পারে ত্বরণ কি, বেগ কি। বেগ কাকে বলে? কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। ত্বরণ কাকে বলে? কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। হার মানেই হচ্ছে একক সময়। সো এই কথাটাকে আমি এভাবেও বলতে পারি, কোনো বস্তুর একক সময়ে অবস্থানের যে পরিবর্তনটা সেটাকে আমরা বলি বেগ। কোনো বস্তুর একক সময়ে
বেগের যে পরিবর্তনটা সেটাকে আমরা বলি ত্বরণ। এগুলো খুব ক্লিয়ার। এখন আসি এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন কি কি আসতে পারে। নাম্বার 1, বৃত্তাকার পথে একইভাবে বস্তু ঘোরালে তা কি নির্দেশ করে? সেটা কি সমদ্রুতি নাকি সমবেগ? এই জিনিসটা আসতে পারে। তারপর এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে জি একটি সম ত্বরণের উদাহরণ ব্যাখ্যা করো। আচ্ছা, এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, বৃত্তাকার পথে একইভাবে বস্তু ঘোরালে ত্বরণ থাকে। এটা একটা কোয়েশ্চেন, এটা আরেকটা কোয়েশ্চেন। এরপরে আসে সমবেগে চলমান কণার ত্বরণ শূন্য ব্যাখ্যা করো। সো মোটামুটি বেগ আর ত্বরণ থেকে আমার মোটামুটি এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে, ঠিক আছে। এই যে এসএসসি পরীক্ষাটা হবে, এসএসসি পরীক্ষার সময় আমি কিন্তু তোমাদের সবাইকে বলবো, ঠিক আছে, যে হচ্ছে কোয়েশ্চেনগুলা তোমরা তো অবশ্যই অ্যানালাইজ করবা নিজেরা, এবং এই যে হচ্ছে না ক্লাসগুলা, এই ক্লাসগুলোর স্ক্রিনশট কি হবে তোমরাই কিন্তু আমাকে দিবা যে আব্বু আপনি কিন্তু আমাদেরকে এগুলো ফ্রি ক্লাসগুলোতে কিন্তু হচ্ছে করিয়েছিলেন, ঠিক আছে। সো আমি তোমাদেরকে একদম শেষ মোমেন্টে এই যে তোমাদের ক্লাসগুলো হচ্ছে নিচ্ছি, যেগুলো তোমাদেরকে পড়াচ্ছি, বিগত 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি হচ্ছে এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করাচ্ছি, একদম ফুল কি বলবো রিভিশন টাইপের ক্লাসগুলো হচ্ছে দিচ্ছি, ঠিক আছে। সো তোমরা একদম কি বলে নির্দ্বিধায় ক্লাসগুলো করতে পারো, যে আমি তোমাদেরকে যেভাবে ইনস্ট্রাক্ট করছি সেটা যদি সুন্দর মতো তোমরা হচ্ছে ফলো করতে পারো, আমার মনে হয় না যে এসএসসি পরীক্ষায় কেউ আটকাবা, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার আপু, সালাম যারা দিয়েছো ওয়ালাইকুম আসসালাম, ক্লাস করো সবাই। ওকে, সমুদ্রতি অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছ, ভেরি গুড। ওকে আপু, এসএসসি 2023-এর জন্য পড়ালে ভালো হয়। আমি যেভাবে পড়াচ্ছি আমার মনে হয় যে কেউ ক্লাসগুলো করতে পারবা, তুমি আমার হচ্ছে কমন মিস্টেক্সের ক্লাসগুলো দেখো, তুমি হচ্ছে আমার ফুল ম্যাথের ক্লাসগুলো করো, তুমি হচ্ছে যে ফুল থিওরি আমি তোমাকে যেগুলো বলতেছি তুমি আমার ক্লাসটা করে তুমি হচ্ছে বইটা পড়তে যাও, তোমার কাছে মনে হবে খুব ইজি, ঠিক আছে। আমি তোমাকে যেই ভাষায় তোমাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে খুব ইজি ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছি, এর থেকে ইজি করে বোঝানো পসিবল না, হ্যাঁ। সো তুমি আমার ক্লাসটা যখন শেষ হবে আজকে, তুমি হচ্ছে রেকর্ডেড ক্লাসটা করো, আরেকবার করো, বারবার করো, রেকর্ডেড ক্লাসটা তোমার মাথায় সেট হয়ে যাবে, তুমি দেখা যাবে তখন অন্য আরেকজনকে পড়াতে পারবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে এখানে আমরা একটু খেয়াল করি, দেখো বৃত্তাকার পথে একইভাবে বস্তু ঘোরালে সমদ্রুতি না সমবেগ, এটা আমরা একটু আলোচনা করি। মনে করো এটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথ, আমি একইভাবে বস্তু ঘোরাচ্ছি, যখন আমি এখানে আছি, আমার এখানে মনে করো 4 মিটার পার সেকেন্ড বেগে ঘোরাচ্ছি, এখানে যখন আছি 4 মিটার পার সেকেন্ড বেগে ঘোরাচ্ছি, এখানে যখন আছি আমি 4 মিটার পার সেকেন্ড বেগে তাকে ঘোরাচ্ছি, অর্থাৎ আমি এটা শিওর যে এখানে বেগের মান বা দ্রুতি এটা হচ্ছে ফিক্সড, এটা কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। মানে সমদ্রুতি যে এটা আমি শিওর। এবার আসে সমবেগ হবে নাকি। বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, বেগ একই সাথে বেগের মান এবং বেগের দিক দুটাকে সমান হতে হবে, ঠিক আছে। যদি যে কোনো একটা হচ্ছে আমার ভুল হয়, বা যদি যে কোনো একটা যদি আমার হচ্ছে পরিবর্তিত হয়ে যায়, তখন কিন্তু আর সেটা সমবেগ হবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো এখানে কিন্তু প্রতিটা ক্ষণে আমার বেগের দিকটা হচ্ছে বৃত্তের স্পর্শক বরাবর, এটা এই কথাটা খাতায় লিখবা, ঠিক আছে। যে বৃত্তাকার পথে যখন আমরা কোনো বস্তুকে ঘোরাতে থাকি, প্রতি মুহূর্তে বেগের দিকটা পরিবর্তন হয়ে যায়, বেগের দিক হয়ে যায় বৃত্তের স্পর্শক বরাবর। সো একটু চিন্তা করে দেখো, এই যে বেগের দিক চেঞ্জ হয়ে গেল, এখানে যখন আছি বেগের দিক এইটা, এখানে যখন আছি বেগের দিক এইটা। সো কন্টিনিউয়াসলি আমার বেগের দিক কিন্তু পরিবর্তন হচ্ছে, বেগের দিক এখানে কিন্তু পরিবর্তিত হচ্ছে, বেগের দিক পরিবর্তিত হচ্ছে, তাই আমরা এখানে বলতে পারবো যে এটা হচ্ছে সমবেগ না, ঠিক আছে। তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পারছি এটা সমদ্রুতি, সমবেগ না কেন, কারণ এখানে দিকটা হচ্ছে প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে বৃত্তের স্পর্শক বরাবর, সো এই জন্য এটাকে আমরা সমবেগ বলবো না, এটা হচ্ছে সমদ্রুতি। ওকে,
নাম্বার 1 কোয়েশ্চেন ডান। আচ্ছা এখানে আরেকটা কথা, পরের কোয়েশ্চেনের আনসারটা দিয়ে দিই, ত্বরণ থাকবে নাকি। এখানে এটা সমবেগ না, সো এটা কোয়েশ্চেনের আনসার লিখতে পারো, যেহেতু সমবেগ না অর্থাৎ বেগ পরিবর্তিত হচ্ছে আর বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। যেহেতু এখানে বেগ পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে, তাহলে বৃত্তাকার পথে আমি একইভাবে বস্তুটাকে ঘোরালেও সেখানে ত্বরণ থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি যে বৃত্তাকার পথে আমরা যদি কোনো বস্তুকে ঘোরাতে থাকি সেই ক্ষেত্রে আমার ত্বরণ থাকবে নাকি। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে সমবেগে চলমান কণার ত্বরণ শূন্য ব্যাখ্যা করো। বুঝতেই পারতেছো, সমবেগ যদি হয় মানে বেগের পরিবর্তন হবে না, বেগের পরিবর্তন না হলে সেখানে ত্বরণ থাকবে না। আর এরপরে হচ্ছে জিনিসটা আমরা এভাবে, তুমি খাতাকে আরেকটু সুন্দরভাবে এভাবে উপস্থাপন করতে পারো যে হচ্ছে আমরা জানি a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে বেগের পরিবর্তন। সো বেগের পরিবর্তন যদি 0 হয়, বেগের পরিবর্তন যদি 0 হয়, সমবেগ মানে বেগের পরিবর্তন নাই, বেগের পরিবর্তন 0 হলে ত্বরণ 0। ঠিক আছে? বেগের পরিবর্তন যদি 0 হয় তাহলে ত্বরণ 0, মানে ত্বরণ থাকবে না। আচ্ছা, আর হচ্ছে জি একটি সমত্বরণের উদাহরণ ব্যাখ্যা করে, এটা আমি ক্লাসের শুরুতে আলোচনা করেছি। প্রতি সেকেন্ডে বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে করে বাড়তে থাকে। যেহেতু প্রতি একক সময়ে বেগটা সমানভাবে পরিবর্তিত হচ্ছে, তাই জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটা হচ্ছে আমার সমত্বরণের উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, সো আশা করি আমরা এতটুকু সবাই ক্লিয়ার। আর এই চ্যাপ্টার থেকে আরও আসতে পারে হচ্ছে তোমার স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি। স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশি, আচ্ছা এর আগে আসি, রাশি কি? রাশি হচ্ছে এই জগতে আমরা হচ্ছে যা কিছু পরিমাপ করতে পারি তাকে আমরা বলি হচ্ছে রাশি। রাশিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশিটা কি? যে সকল রাশির মান থাকবে শুধু তাদেরকে আমরা বলি স্কেলার রাশি, যেমন সময়, তাপমাত্রা, এগুলো। আর যে সকল রাশির মানের পাশাপাশি দিকও থাকবে তাদেরকে আমরা বলি কি ভেক্টর রাশি, যেমন হচ্ছে বেগ, সরণ, ত্বরণ, এগুলো। আর এরপরে আশা করি আমি মোটামুটি সব কিছু কভার আপ করে দিয়েছি। আর এরপরে তোমাদের কোয়েশ্চেন ধরো থাকতে পারে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো। তখন তুমি কিভাবে ব্যাখ্যা করতে পারো? তুমি প্রথমে সূত্রটা লিখবা, সূত্রটা লিখে ওই সূত্র নিয়ে কিছু কথাবার্তা বলবা, লাস্টে তুমি হচ্ছে গ্রাফ এঁকে দিবা। ঠিক আছে? যেমন মনে করো তোমার যদি আসে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো, তখন তুমি ভি বনাম টি এর গ্রাফটা এঁকে দিবা। আবার মনে করো তোমার আসলো পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো, তখন তুমি এইচ বনাম টি ওইটার গ্রাফটা তুমি এক্সপ্লেন করে দিলা। ঠিক আছে? গ্রাফ দিয়ে যখন তুমি কোনো একটা কোয়েশ্চেনের আনসার লিখবা, অটোমেটিক সেটার ভ্যালু কিন্তু তোমার খাতার বেড়ে যাবে। ঠিক আছে? আর বলতে পারো এই চ্যাপ্টার থেকে তেমন কোনো কোয়েশ্চেন নাই। আর হচ্ছে আরেকটা আসতে পারে, যেটা হচ্ছে তোমার একই সাথে কাগজ এবং পাথরকে তুমি যদি ছেড়ে দাও, কোনটা আগে মাটিতে পড়বে? তোমার আনসার হবে দুইটা একই সময়ে কিন্তু কি হবে, মাটিতে পড়বে। কারণ আমরা জানি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে তা কিন্তু ভর নিরপেক্ষ, অর্থাৎ সেগুলো কিন্তু ভরের উপর নির্ভর করে না। সো ভরের উপর যেহেতু আমরা নির্ভর করতেছে না, তাই সেটা কাগজ হোক, পাথর হোক বা অন্য যে কোনো বস্তু হোক, সূত্র একই হবে। ঠিক আছে? আচ্ছা, আর তো কিছু আমি পাচ্ছি না এই চ্যাপ্টার থেকে। মোটামুটি যত ধরনের থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসা সম্ভব আমি তোমাদেরকে সবগুলো এক্সপ্লেন করে দিয়েছি। এই ক্লাসটা শেষে তোমরা অবশ্যই বন্দি পাঠশালা 9-10 এসএসসি সেকশন পেজটা লাইক এবং ফলো করে রাখবা, যাতে করে আমি এই যে কালকে থেকে আরও যে লাইভ ক্লাসগুলো নিব সেগুলোর প্রপার নোটিফিকেশন তোমরা যাতে পেয়ে যাও। এবং একই সাথে আমি আগের ক্লাসগুলোর লিঙ্কও আমি আপলোড করে দিব, এবং হচ্ছে আমার ফুল নোটটা আমি আপলোড করে দিব অধ্যায় 2-এর উপর, যাতে করে তোমাদের উপকার হয় পরীক্ষার আগে। যেহেতু তোমাদের ফার্স্ট পরীক্ষাটাই হচ্ছে ফিজিক্স এক্সাম, সো যাতে তোমাদের প্রথম সূচনাটাই যাতে তোমাদের খুব সুন্দর একটা সূচনা হয়, এজন্যই হচ্ছে এত কষ্ট করা। আর হচ্ছে এক্সামটা কি আজকে নিব নাকি কয়েকদিন পরে নিব চিন্তা করছি। তোমরা আমাকে একটু জানাও যে তোমরা হচ্ছে আজকে পরীক্ষা দিবা না কয়দিন পর। ঠিক আছে? গতি সমীকরণের প্রতিপাদন তোমাদের আসবে না পরীক্ষায়, সো নিশ্চিন্ত থাকো। ঠিক আছে? আই আন্ডারস্ট্যান্ড দিস টপিক ভেরি গুড। সো আজকে আমরা ক্লাসটা এখানে আশা করি শেষ করতে পারি। অনেকক্ষণ ক্লাস নিলাম, থ্যাংক ইউ যারা যারা ক্লাসে ছিলাম।
আল্লাহ হাফিজ।